আসসালামু আলাইকুম ক্লাস 10 শিক্ষার্থীরা। তো চলে আসলাম আমরা মৌলের ধারণা ও রাসায়নিক গণনার লেকচার 4 এ। তো এই লেকচারে আমরা আগের লেকচারের কন্টিনিউশনটা করব। তো আগের লেকচারে আমরা কি পড়ছিলাম বলতো? আমরা শতকরা সংযুক্তি তো এর থেকেও আগে পড়ে নিয়েছিলাম। আর আগের লেকচারে পড়ছিলাম খুব সম্ভবত আণবিক সংকেত, স্থূল সংকেত, মানে যত ধরনের সংকেত ছিল, গাঠনিক সংকেত আমরা পড়ছিলাম। তো আগের ক্লাসে একটা জিনিস আমি একটু মিস করে গেছিলাম, যে এই প্রশ্ন কিন্তু তোমাদের খতে চলে আসতে পারে। আর এটা একটা কমন সেন্স। দেখো, প্রশ্নটা হচ্ছে আণবিক সংকেত আর স্থূল সংকেত একই হতে পারে কিনা। মানে তোমাদের প্রশ্ন চলে আসবে যে আণবিক সংকেত ও আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে, এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো এটা খুবই একটা কমন সেন্স, তোমাদের অবশ্যই আগের ক্লাসগুলো করে আসতে হবে যদি একটা সিকোয়েন্স আকারে আগাতে পারো। আগের ক্লাসে আণবিক সংকেত, স্থূল সংকেত ভালো মতো বুঝাইছি। আণবিক সংকেত কি ছিল? আণবিক সংকেত তো একদম অ্যাকচুয়াল সংকেতটা, তাই না? যে সেখানে কি কি পরমাণু আছে, কয়টা করে আছে, সবকিছু আমরা জানতে পারবো। আর স্থূল সংকেতে ছিল হচ্ছে সেইগুলোর আমরা কাটাকাটি করে ফেলি। সহজ কথা যদি বলি, যেমন তোমার কাছে যদি C6H6 থাকে, তো এখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত কত হচ্ছে? 6:6 না? এটাকে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করে একদম সরলতম ফরম্যাটে নিয়ে যাই। এটা সবচেয়ে সরল কাটাকাটি কি হতে পারে? 6 দিয়ে কাটে দেওয়া, তাই না? তাহলে 6 দিয়ে তুমি কাটো, এখানে থাকে 1, এখানে থাকে 1। মানে মূলত ভাগ করছি। কাটাকাটি আসলে বাঙালির আবিষ্কার করা জিনিস। কাটাকাটি বলতে আসলে কিছু নেই, এটা হচ্ছে ভাগ করা উভয় পক্ষে, তোমরা জানো এগুলো। তো এই যে 1:1, এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে C1H1 মানে CH, এটা হচ্ছে স্থূল সংকেত। তোমরা আগের ক্লাস থেকে জানো এটা। তো এখন একটা প্রশ্ন, যে আণবিক সংকেত আর স্থূল সংকেত কি কখনো একই হতে পারে? অবশ্যই পারে, যদি তুমি কাটাকাটি করতে না পারো। এমন অনেক কিছুই তো আছে, যেমন ধরো তোমাকে দিলাম যে ধরো অ্যামোনিয়ার সংকেত তোমরা জানো না, NH3। তোমরা ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4। তোমরা মিথেনের সংকেত জানো CH4, আগের ক্লাসে দেখাইছি। তারপরে আরো বিভিন্ন রকম সংকেত আছে, যেমন পানি আছে H2O। এরকম অনেক সংকেত আছে যেগুলোতে তুমি কাটাকাটি করতে পারবে না। দেখো এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন, এটার অনুপাত কত? এটার অনুপাত কিন্তু 1:3। তাহলে কাটাকাটি করা যায়? দেখো তো, এটা তো অলরেডি একটা 1 আছে, তুমি কাটাকাটি আর কেমনে করবা? তাহলে এটার আণবিক সংকেত NH3, এটার স্থূল সংকেতও কিন্তু NH3 হবে, কারণ এটা তুমি আর কাটাকাটি করতে পারছো না। মানে এটা সবচেয়ে সরল ফরম্যাট। সবচেয়ে সরল ফরম্যাট যদি নিয়ে আমি স্থূল সংকেত বানাই, তাও NH3 হবে। তুমি এখানে একটু লিখে দিই আণবিক সংকেত আর স্থূল সংকেত। এখানে আণবিক সংকেত আমি এভাবে লিখলাম। এটা স্থূল সংকেত, স্থূল স, ঠিক আছে। আর এখানে যদি আমি লিখি যে অনুপাত সরলীকরণ, অনুপাত সরলীকরণ মানে কাটাকাটি করে বুঝাচ্ছি। তো এই জিনিসটা তোমরা একটু মনে রাখতে পারো। এরকম মানে শুধু যে এইগুলোই আছে তা না, মানে একদম তুমি যত দেখবে সবগুলোর মধ্যে তুমি বুঝতে পারবা যে কোনটা আসলে আণবিক সংকেত আর স্থূল সংকেত একই। কেমনে বুঝবা? কাটাকাটি করে দেখবা সংখ্যাগুলো, যে তুমি আসলে কাটাকাটি করতে পারছো কিনা। এখানে দেখো তো, হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন। হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন কি অনুপাতে আছে? 2:, সালফার কিন্তু একটা, 1:4। কাটাকাটি করে যাচ্ছে, দেখো তো একটা তো অলরেডি 1, তুমি আর কেমনে কাটবা? তাহলে এটার স্থূল সংকেতও কিন্তু এইটাই হবে, মানে এই অনুপাতটা নিয়ে হবে H2SO4। CH4 দেখো একই রকম, এখানে কার্বন হাইড্রোজেন কত হয়? 1:4। তারপরে ধরো এটা H2O, এখানে হাইড্রোজেন আর অক্সিজেন কত অনুপাতে? 2:1 অনুপাতে। তাহলে এটার স্থূল সংকেত H2 হবে। এমন না যে কোনো একটা 1 থাকাই লাগবে, এমন না, কাটাকাটি করতে না পারলেই হবে। যেমন আমি তোমাকে একটু দেখাই, এখানে আমি একটু ছোট করে দিলাম। ধরো একটা উদাহরণ দিলাম যে P2O5, এটাও তুমি দেখবা, সমস্যা নেই। তো এটা কি হবে? এখানে ফসফরাস আর অক্সিজেন, এটার অনুপাত হচ্ছে 2:5। তোমরা তো বিক্রিয়া তো করতে পারো আশা করি, তাই না? তোমরা 10-এ পড়ছো, কিছুদিন পরেই পরীক্ষা। তো ফসফরাসের যোজনী 3, 5 দুইটাই হতে পারে। আমরা 5 নিয়েছি, আর অক্সিজেনের যোজনী 2, সেখানে P2O5 দুজনের যোজনী অদল বদল করে, এটা সম্ভব। তাহলে এখানে ফসফরাস আর অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:5। এখানেও কিন্তু তুমি কোনো কাটাকাটি করতে পারছো না, তাই না? কাটাকাটি করলে তো তোমার ওই ভগ্নাংশ চলে আসে। তুমি যদি 2 দিয়ে কাটো, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে 2.5। এটা তো আমরা চাই না, আমরা চাই যে পূর্ণ সংখ্যা থাকুক। তাহলে এখানে P2O মানে ফসফরাসের সংখ্যা, অক্সিজেনের সংখ্যা, এটা 2:5ই রাখতে হবে। ছোট করা যাবে না, সরল করতে পারবে না, তো এটা স্থূল সংকেত হবে P2O5। তো তুমি সুন্দর মতো লিখে দিবা যে আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে। এরকম দুইটা উদাহরণ দিয়ে দেখবো। যেমন আমরা NH3 তে যদি দেখি, তাহলে
এটা আণবিক সংকেত NH3, গাঠনিক সংকেতে স্থূল সংকেতে NH3। এবার যদি আমরা P2O5 দেখি অথবা যে কোনো একটা বলতে পারো H2O দেখি, সেখানে আণবিক সংকেতও যায় স্থূল সংকেতও তা। এখান থেকে তুমি কিন্তু বুঝে যাচ্ছ যে আণবিক সংকেত আর স্থূল সংকেত কিন্তু একই। তো এবার আমরা যাই আমাদের মেইন টপিকে, মানে আমরা এই ভিডিওটা করতে চাইছি মূলত এই টপিকটার উপর, শতকরা সংযুক্তি থেকে কিভাবে আমরা স্থূল সংকেত, সেই স্থূল সংকেত থেকে কিভাবে আমরা আণবিক সংকেত বের করতে পারি। তো এই টপিকটা আগের ক্লাসে রাখা উচিত ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো এবার আমরা শুরু করি শতকরা সংযুক্তি ও স্থূল সংকেত। শতকরা সংযুক্তি কি জিনিস, স্থূল সংকেত কি জিনিস, এগুলো কিন্তু খুব বেশি আলোচনা করবো না, কারণ এগুলো আগে থেকে শিখে আসতে হবে, সিকোয়েন্স আকারে আগাতে হবে। তো প্রথমে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত কেমনে নির্ণয় করতে হয় সেটা জানার আগে একটা বেসিক তোমাদের একটু দিয়ে দিই। শতকরা সংযুক্তি জিনিসটা কি বোঝায় তুমি একটু বলো তো। শতকরা সংযুক্তি, ধরো শতকরা সংযুক্তি বা সংযুতি, তোমাদের বইতে সংযুতি আছে, আমি সংযুক্তি লিখছি। শতকরা সংযুক্তি এটা কি বোঝায় বলো তো, একটু আগের ক্লাস থেকে রিমাইন্ড করে নাও। কি বোঝায় শতকরা সংযুক্তি? কোন একটা যৌগে, মানে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম চিন্তা করো, একটা যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুক্তি। তাহলে যৌগের মধ্যে মৌল কত পার্সেন্ট আছে, তাই না? যেমন ধরো আমি বললাম যে NH3, এখানে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে বলতো। নাইট্রোজেনের যেই পারমাণবিক ভর সেটা কত, 14। NH3 আণবিক ভর কত, নাইট্রোজেন 14, হাইড্রোজেনের 1 কিন্তু 3টা, মানে 3 14 3 17 ইন্টু 100%, এটাই তো। তো আমি মুছে দিচ্ছি এটা। তো শতকরা সংযুক্তি থেকে আমরা তাহলে কি বুঝতে পারি, একটা যৌগের মধ্যে মৌল কত পার্সেন্ট আছে। তাহলে তোমাকে যদি দিয়ে দিই যে NH3 একটা যৌগ, NH3 যৌগ, অথবা আমি আরেকটা উদাহরণ দিই, ধরো যে C6H6, এটা হচ্ছে একটা যৌগ, সরি এটা একটা যৌগ। এই যৌগের মধ্যে আমি তোমাকে প্রথমে বললাম যে কার্বন আর হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করে দাও। তাহলে কার্বনের C6H6 এই যৌগটা, এটা কি? এটা কিন্তু বেনজিন। তোমরা জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের মধ্যে শিখতে পারবা, খনিজ সম্পদ জীবাশ্ম। বেনজিনের মধ্যে কার্বনের শতকরা সংযুক্তি কত আমরা পার্সেন্ট সি দিয়ে প্রকাশ করছি। তুমি খাতায় লেখার সময় বাংলায় লিখবা কার্বনের শতকরা সংযুক্তি। এটা কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কার্বন আছে 6টা, আর মোট ভর কত দেখো তো, 12 × 6 একবারেই লিখি, মানে একটু ভেঙে লিখি, 12 + 6, আর এখানে হাইড্রোজেনের 1, তার মানে 1 × 6 × 100%, তাই না? এটা কত আসে একটু হিসাব করে দেখো। এটা আসে হচ্ছে 12 × 6 × 100 ডিভাইডেড বাই 72/6, এটা হচ্ছে 92.30, আচ্ছা 3 পর্যন্ত রাখলে হবে, 92.3%। এখানে যদি তুমি হাইড্রোজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেন এটা কত আসে, এটা আসবে হচ্ছে, তুমি নর্মালিও করতে পারো, নর্মাল নিয়মে, যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 × 6, যেহেতু 6টা আছে, উপরে 100%ও আছে, একটা দিয়ে দিলাম একবারে, আর নিচে মোট কত হয়, 6 × 12 72, আর 6 78 হয়, একবারে লিখলাম। এটা কত আসে, এটা আসবে হচ্ছে 7.7%। ঠিক আছে তো, তাই না? এটা কোনো নতুন কিছু না, তোমরা শিখে এসেছো। এখন এখান থেকে তোমার একটা জিনিস বোঝার আছে, তোমাকে যদি আমি একটু বলে দিই যে একটা যৌগের মধ্যে, এবার তোমাকে বললাম যে একটা যৌগের মধ্যে কার্বন আছে, একটা যৌগের মধ্যে হাইড্রোজেন আছে, ঠিক আছে? এখন তোমাকে বলে দিলাম যে এই যে কার্বন আর হাইড্রোজেনের একটা যৌগ, সেই যৌগের মধ্যে কার্বন আছে হচ্ছে 92.3%, আর হাইড্রোজেন আছে 7.7%। এটা যদি তোমাকে বলে দিই, তাহলে অবশ্যই কোনো না কোনো একটা নিয়ম আছে না যে এখান থেকে আমি সংকেতটা পেয়ে যাব। দেখো তুমি কি করেছো, তুমি সংকেতটা থেকে দুইটারই শতকরা সংযুক্তি বের করেছো। এখন আমি কি বলছি তোমাকে, দুইটারই শতকরা সংযুক্তি দিয়ে দেবো, আর তুমি জানো যে ওই যৌগটার মধ্যে শুধুমাত্র কার্বন আছে আর হাইড্রোজেন আছে, তাহলে অবশ্যই একটা না একটা নিয়ম আছে যে আমি এই সংযুক্তিগুলো ব্যবহার করে আমি এখানে চলে যাব, অবশ্যই একটা নিয়ম আছে, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা আছে, তোমাকে যদি আমি আরেকটা উদাহরণ দিই, দেখো এটা থাক এরকম করে, আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই, ধরো তোমাকে একটা উদাহরণ দিলাম CH, এটা ধরো একটা যৌগ,
এরকম যৌগ হয় কিনা আমারও জানা নেই, কিন্তু ধরে নাও যে এরকম একটা যৌগ আছে। এটা কি মূলত বলতো? এটা কিন্তু এই যে C6H6 বেনজিন, এটারই কিন্তু স্থূল সংকেত। বুঝতে পারছো? 6 আর 6 কাটাকাটি গিয়ে C1H1 থাকে, মানে CH থাকে। এখানে তুমি একটু শতকরা সংযুক্তি বের করো তো। এখানে তুমি যদি শতকরা সংযুক্তি বের করতে চাও, দেখো তো পার্সেন্ট সি এখানে কত। এখানে দেখো আণবিক ভর কত হয়, 12 আর 1 13 হয় না? তুমি একবারেই লিখে দাও যে নিচে আছে 13 আর উপরে কত, কার্বনটা বের করবো। কার্বন হচ্ছে 12 ইন্টু 100%। তাহলে এটা কত হয়? এটা হিসাব করে দেখো তো, 12/13 ইন্টু 100। আশা করি এটা বের করতে পারছো। এটা হচ্ছে 92.3%। এবার যদি তুমি হাইড্রোজেনেরটা বের করো পার্সেন্টেজ, এটা কত দেখো তো। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 আর মোট সিএইচ এর আণবিক ভর হচ্ছে 13। আণবিক ভর না বলাই ভালো, যেহেতু এটা হচ্ছে স্থূল সংকেত। এখানে বলতে হবে এই যে 13, এটাকে বলতে হবে স্থূল সংকেতের ভর, আণবিক ভর কিন্তু না। আণবিক ভর হচ্ছে আণবিক সংকেতের ভর, বুঝতে পারছো? আর এটা হচ্ছে স্থূল সংকেতের ভর। তো একটু পরে দেখবো, সমস্যা নেই। তো এটা তুমি করে দেখো, ইন্টু 100% করো, এটার মান কত আসবে? তুমি খুবই অবাক হবে যে এটা আসবে 7.7%। কেন অবাক হবে বলো তো? এখানে দেখো তো C6H6 আণবিক সংকেত থেকে তুমি যখন শতকরা সংযুক্তিটা বের করলে, তখনও তুমি দেখছো যে 92.3% আর 7.7% কার্বন আর হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। তুমি যখন তার স্থূল সংকেত নিয়ে কাজ করছো, তখনও দেখছো শতকরা সংযুক্তি থেকে তুমি একই জিনিস পাচ্ছ। কার্বনের শতকরা সংযুক্তি 92.3% আর হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হচ্ছে 7.7%। এখন তোমাকে যদি বলতাম যে C2H2 এটা কি ছিল বলো তো? তোমরা এটাও খনিজ সম্পদ ও জীবাশ্ম এখান থেকে শিখবা। এটা হচ্ছে ইথাইন। এটারও কিন্তু স্থূল সংকেত এই জিনিসই। তাহলে এখান থেকে তুমি একটু গেস করো তো, এখান থেকে কার্বনের শতকরা সংযুক্তি কত হবে আর হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত হবে? একটু চিন্তা করে দেখো তো। তুমি যদি মনে করে থাকো যে এগুলো হবে, ঠিকই ধরেছো। কারণ দেখো এখানে কার্বন আছে কয়টা, 12, সরি 2টা। তাহলে কার্বনের ভর হচ্ছে 12, আছে 2টা। আর নিচে কত মোট? নিচে হচ্ছে 12 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2। কেন বুঝতে পারছো? আণবিক ভর নিলাম। আর উপরে আছে 100% গুণ আকারে। এখান থেকে তুমি পাবা 92.3%। আর এই যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, এখান থেকে তুমি একই জিনিসই পাবা। এটা একটু নিচে লিখে দিই। এটা কত হবে বলতো? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে 2টা, উপরে একটা 100% থাকে দিয়ে দিলাম। আর নিচে হচ্ছে আণবিক ভর, নিচে কার্বন আছে 2টা, তার মানে 12 ইন্টু 2 যোগ হাইড্রোজেন আছে 2টা, তার মানে 1 ইন্টু 2। এটা তুমি পাবা 7.7%। এখন ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা খুব সহজে তুমি বুঝতে পারবা। দেখো এখানে 6টা কার্বন ছিল, 6টা হাইড্রোজেন ছিল। তো 6টা কার্বন 6টা হাইড্রোজেন মিলে যে ভরটা তৈরি করেছে, তার মধ্যে 6টা কার্বনের পার্সেন্টেজ তুমি বের করে যা পেলে, 2টা কার্বন ছিল, 2টা হাইড্রোজেন ছিল, সেখান থেকে 2টা কার্বনের পার্সেন্টেজ বের করে তুমি যা পেলে, একটা কার্বন আর একটা হাইড্রোজেন যুক্ত যৌগের মধ্যে একটা কার্বনের পার্সেন্টেজ সেম পেলে। তুমি একটু ভেবে দেখো, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো তোমাকে আমি বললাম যে ধরো একটা ঝুড়ি, হ্যাঁ, এটা ধরো একটা ঝুড়ি, এটাও ধরো একটা ঝুড়ি, এটাও ধরো একটা ঝুড়ি। এখন এখানে আমি তোমাকে বললাম যে এখানে ধরো 3টা নীল বল আছে আর 3টা হলুদ বল আছে। সরি, একটু কালারটা চেঞ্জ করি। এটা হচ্ছে 3টা হলুদ বল। এখানে ধরো তোমাকে বললাম, অথবা 6টা নীল বল আছে আর 6টা হলুদ বল আছে, ধরো তোমাকে বললাম। আরেকটা ঝুড়িতে ধরো আমি লিখলাম যে 2টা নীল বল আর 2টা হলুদ বল। আরেকটায় ধরো দিলাম একটা নীল বল, একটা হলুদ বল। তো প্রথম ঝুড়িতে বলো নীল বল কত পার্সেন্ট আছে? দেখো তো এখানে মোট কয়টা বল? 12টা বল না এখানে? তো 12টা বলের মধ্যে নীল বল আছে কিন্তু 6টা আর হলুদ বল 6টা, মানে 50-50, মানে হাফ করে আছে। তার মানে নীল বল কিন্তু আছে 50%। আর এই যে হলুদ বল, এটা কয়টা আছে? 12টার মধ্যে 6টা না? তাহলে এটাও 50%, অর্ধেক। এটা তো আর হিসাব করার কিছু নেই, 6/12 ইন্টু 100% করলে এটা পেয়ে যাবা। এখানে দেখো তো কত আছে? এখানে নীল বল আছে 4টার মধ্যে 2টা, মানে এটাও 50%। হলুদ বল 4টার মধ্যে 2টা, এটাও 50%। 50-50 করে এখানেও। এখানে দেখো মোট 2টা, মোট 2টার মধ্যে একটা হচ্ছে নীল বল, একটা হচ্ছে হলুদ বল, তার মানে এখানেও হাফ করে, তাহলে এখানেও 50% করে। সব জায়গায় কিন্তু সেম, তাই না? তাহলে তুমি দেখো তো এবার এখান থেকে মেলাতে পারো কিনা। C6H6 এখানে কার্বনের যে সংযুক্তি,
C2H2 এখানে কার্বনের যে সংযুক্তি আর CH এখানে কার্বনের যে সংযুক্তি সেম হওয়া উচিত না একদমই। এটার সাথে তুমি একটু মিলাও তাহলে বুঝে যাবা। তার মানে এতক্ষণ পর্যন্ত যা বুঝলে একটু মাথায় আশা করি ঢুকে গিয়েছে যে আসলে কেমনে জিনিসগুলো সেম হয়ে গেল। তুমি এই উদাহরণের সাথে মিলাও খুব ভালো মতো বুঝতে পারবা। একটু টাইম নাও তাহলে ভালো হবে। তো এখান থেকে আমি একটা সিদ্ধান্ত তোমার কাছে দিতে পারি। তোমার কাছে যদি আমি এই প্রশ্নটা এবার আবার ফিরিয়ে দিই যে এমন একটা যৌগ আছে কার্বন আর হাইড্রোজেনের যেখানে কার্বন আছে 92.3% আর হাইড্রোজেন আছে 7.7%। এখন এই ডেটা থেকে তুমি আমাকে সংকেতটা বের করে দাও। তুমি কিন্তু পারবা না, অ্যাকচুয়াল সংকেতটা তুমি কিন্তু বের করতে পারবা না। কারণ তুমি দেখো তো এই যে 92.3%, এই যে 7.7%, এটা তো সব যৌগের ক্ষেত্রে সত্য। C6H6 এর ক্ষেত্রেও একই জিনিস আসে, CH এর ক্ষেত্রেও একই জিনিস আসে, আবার C2H2 এর ক্ষেত্রেও তো একই জিনিসই আসে। আমি যদি তোমাকে বলতাম CnHn এটার ক্ষেত্রেও সেম আসবে, তুমি একটু চিন্তা করবা কেন সেম আসে। তোমাকে যদি বলি C100 H100 এখানেও সেম আসে। বুঝতে পারছো? মানে এরকম যে কোনো যৌগের ক্ষেত্রে একই আসবে, অনুপাতটা সবসময় 1:1 থাকবে। বুঝতে পারছো? মানে সব যৌগের ক্ষেত্রেই সেম আসবে। আমি তোমাকে যদি বলি যে CnHn এখানে অনুপাতটা কত? n:n না? মানে এখানে 1:1 না? তার মানে তুমি একটা সিদ্ধান্তে আসতে পারছো যে যে সকল যৌগেরই স্থূল সংকেত সেম সেই সকল যৌগের মধ্যে প্রত্যেকটা পরমাণুর শতকরা সংযুক্তি একই আসবে। দেখো তো তুমি প্রথমে C6H6 এটারটা বের করলে না, 92.3 আসলো আর 7.7 আসলো। এটার স্থূল সংকেত কি ছিল? এটার স্থূল সংকেত ছিল কিন্তু CH, এই যে এই জিনিসটা। তুমি ইথাইনেরটা করে দেখলে C2H2 এখানেও সেম আসলো। তো সেম আসার কারণ কি? এটারও স্থূল সংকেত কি দেখো তো একই না? বুঝতে পারছো? তোমাকে আমি সব রকম করে চিন্তা করাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের স্থূল সংকেতটা একই, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে কার্বন আর হাইড্রোজেন তো সেম অনুপাতে আছে। তোমাকে যদি C100H100 বলতাম, এখানেও তো কার্বন আর হাইড্রোজেন সেম অনুপাতে আছে, 1:1 অনুপাতে। তাহলে পার্সেন্টেজটা সেম আসা উচিত না? সব জায়গায় তো কার্বন একই পরিমাণে নেওয়া হয়েছে, শুধুমাত্র পুরো জিনিসটাকে 100 গুণ করে দেওয়া হয়েছে। দেখো এটার সাথে তুমি যদি 100 গুণ করে দাও তাহলে তো সবকিছু হয়ে যায়, মানে কার্বনের ভরও হয়ে গেছে 100 গুণ আর নিচের মোট ভরটাও হয়ে গেছে 100 গুণ। বুঝতে পারছো? এই কারণে পার্সেন্টেজটা কিন্তু সেম আছে। আমি যদি তোমাকে বলি যে আরো একভাবে চিন্তা করাই যে 100 টাকার মধ্যে 20 টাকা কত পার্সেন্ট হয়? তুমি বলতে পারো 20 বা 100 ইন্টু 100%, তাহলে এটা কত হয়? 20% হয়। এখন যদি তোমাকে প্রশ্ন করি যে 1000 টাকার মধ্যে 200 টাকা কত পার্সেন্ট হয়, তুমি কি বলবা? এটাও সেম না? 200 বা 1000 ইন্টু 100% করে দেখো, এটাও কিন্তু 20%। আমি কি করেছি? পুরো জিনিসটাকে শুধুমাত্র 10 দিয়ে গুণ করে দিয়েছি, আর কিছুই না। দেখো আমার কাছে যা আছে সেটাও 10 দিয়ে গুণ করেছি, আর মোট যে টাকা সেটাও আমি 10 দিয়ে গুণ করেছি। পার্সেন্টেজ কিন্তু সেম আছে। তাহলে দেখো, তাহলে একটু ঠান্ডা মাথায় এবার চিন্তা করো। C6H6 C2H2, ধরো আমি বললাম C100H100, এটা করে দেখো এটাও পার্সেন্টেজ সেম আসবে না। পার্সেন্টেজ সেম আসার কারণ কি? পুরো যৌগের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা সেম আছে। এখন অনুপাতের সাথে সম্পর্কিত কি বলতো? এখানে কি হয়েছে? পুরো যৌগের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা, এই অনুপাত সেম আছে। অনুপাত সেম আছে, সেজন্য সংযুক্তিও সেম আছে। বুঝতে পারছো? সি অনুপাত এইচ এটা সবার ক্ষেত্রে সেম আছে না? মানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা সবার ক্ষেত্রে সেম আছে, সেই জন্য সংযুক্তিটাও সেম আছে। সংযুক্তি মানে কি বোঝায়? পুরো যৌগের মধ্যে কার্বন কয় পার্সেন্ট আছে। এখন আমি কার্বন নিলাম 2টা, হাইড্রোজেন নিলাম 2টা, কার্বন নিলাম 6টা, হাইড্রোজেন নিলাম 6টা, কার্বন নিলাম 100টা, হাইড্রোজেন নিলাম 100টা। সেম না? পুরো যৌগের মধ্যে কার্বন তো সেই একই রকমই আছে, 200টার মধ্যে 100টা কার্বন আছে। এখন ভরের ভিত্তিতে এটার পার্সেন্টেজটা বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছো? তুমি ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবে। এটা বোঝানোর থেকে নিজে বোঝাটা আরো বেশি সহজ। আমি তখন যা বললাম এখান থেকে একটু ভিডিওটা পজ করে ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝে ফেলবো। তাহলে সবশেষে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে তুমি একটা কথা বলছো, এটা কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা সেম আছে। এখন অনুপাত রিলেটেড কোন সংকেতটা তুমি জানো বলো তো? কোন সংকেতটা আমাদেরকে অনুপাতটা বলে বলো তো? আমাদের কিন্তু স্থূল সংকেতটা অনুপাত বলে। তার মানে প্রত্যেকটা যৌগের মধ্যে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত সেম, মানে কি? প্রত্যেকটা যৌগের স্থূল সংকেত সেম। স্থূল সংকেত সেম, এটা তো তুমি মানো তাই না? প্রত্যেকটা যৌগের স্থূল সংকেত সেম, সেই কারণে সংযুক্তিটা সেম আসছে। তাহলে তুমি দেখো তো, এই যে পার্সেন্টেজটা আমি দিলাম, এই পার্সেন্টেজ থেকে তুমি কি কার্বন আর হাইড্রোজেন যুক্ত আমাকে একদম অ্যাকচুয়াল যৌগটা বলতে পারবা? বলতে পারবা না কিন্তু।
কিন্তু তুমি কি বলতে পারবা, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে অনুপাতটা কি সেটা তুমি বলতে পারবা। তার মানে তুমি আসলে বলতে পারবা স্থূল সংকেতটা। বুঝতে পারছো? সেই কারণে আমি কিন্তু লিখছিলাম প্রথমে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। আশা করি তুমি বুঝতে পারছো শতকরা সংযুক্তি থেকে, এই যে এই শতকরা সংযুক্তি জিনিসটা থেকে কেন স্থূল সংকেতটাই বের করা হয়, আসল সংকেতটা কেন বের করা যায় না। তোমাকে আমি প্র্যাকটিক্যালি দেখালাম যে C2H2, CH, C6H6 প্রত্যেকটার ক্ষেত্রে আমার সংযুক্তিগুলো সেম আসে। তাহলে সংযুক্তি থেকে তুমি আসলে বলতে পারবা না যে সেটা আসলে C2H2 নাকি CH নাকি C6H6, তুমি বলতে পারবা না। তুমি কি বলতে পারবা, তুমি যেহেতু যৌগ নির্ধারণ করতে পারছো না, তুমি তাদের অনুপাতটা নির্ধারণ করতে পারছো। কার্বন যতটা আছে হাইড্রোজেনও ততটা করে আছে, হোক সেটা দুইটা দুইটা করে অথবা ছয়টা করে অথবা একটা একটা করে, তুমি অনুপাতটা বলতে পারছো এটা থেকে। তাহলে এতক্ষণ যা বুঝলাম সেটা কেউ যদি বুঝে থাকো খুবই ভালো, আমার এটাই চেষ্টাতে তুমি একটু বুঝে বুঝে পড়ো। আর যদি না পারো তাহলে শুধুমাত্র এই জিনিসটা মনে রাখো যে এই যে শতকরা সংযুক্তি থেকে আমরা স্থূল সংকেতটা পাই। বুঝতে পারছো? এই জিনিস বোঝানোর পরে এবার বুকিশ নলেজ এবার ফিরে যাই। তো একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো তোমাদের বইয়ে কিন্তু একটা জিনিস অলরেডি আছে। বইয়ের মধ্যে একটু এই যে দেখো তোমাদের কিন্তু দেওয়া আছে শতকরা সংযুক্তি মানে সংযুতি যাই বলো না কেন, শতকরা সংযুতি ও স্থূল সংকেত। বুঝতে পারছো? তো শতকরা সংযুক্তি আর স্থূল সংকেত এগুলো কেন একই রকম জিনিসপাতি, মানে এগুলো কেন সম্পর্কিত জিনিসপাতি, একই রকম না, এগুলো কেন সম্পর্কিত এই দুইটা তোমাদেরকে আশা করি বুঝাতে পারিছি। এখানে একটু ব্যাখ্যা করা আছে, পড়ে নিও। এবার তোমাদের আসল জিনিস শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়। এখানে যে 3টা ধাপ দেওয়া আছে, খুব ভালো মতো 4টা ধাপ দেওয়া আছে, ভালো মতো একটু বই থেকে রিডিং পড়ে নাও। আমি তো নতুন কিছু পড়াচ্ছি না, তাই না? বইয়ের জিনিসটা আমি একটু কাট করে আনবো। এখানে আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই এটার। এটা আছে ধাপ 1। একটু ওয়েট করো, আমি এগুলো একটু ঠিক করে নিই। আচ্ছা, তো এই 4টা ধাপ একটু বই থেকে পড়ে নাও, হ্যাঁ, কারণ আমি বইয়ের জিনিসগুলোই রিপিট করবো তোমাদের, নতুন কিছু তো পড়াবো না, বইয়ে যা আছে সেটাই। তো দেখো এই 4টা ধাপ দেওয়া আছে না, খুব ভালো মতো এগুলো পড়ে ফেলো। এগুলো পড়ার পরে এরপরে আবার ভিডিওটা দেখতে বসো। আমি যেভাবে বলছি সেভাবে পড়ো, তাহলে ইফেক্টিভ হবে ক্লাসটা। তাহলে কিন্তু সবকিছু মাথার ভিতরে ঢুকবে, ঠিক আছে? মানে তুমি বুঝবে সবকিছু, একটু পরে আবার ভুলেও যাবা, তুমি একটু বই থেকে পড়তে হবে, অথবা আমি বলছি পড়ো, সমস্যা নেই। তো প্রথমে দেখো বলা হচ্ছে ধাপ 1, মৌল সময়ের শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলো। প্রত্যেকটা ধাপ মুখস্থ করার পরে এবার আমরা ম্যাথ করবো। সমস্যা নেই, ম্যাথ করবো বলতে আমরা প্রশ্ন সলভ করবো, এখানে তো আর ম্যাথের বিষয় নেই। দেখো এরপরে কি বলছে, তুমি শতকরা সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ফেলবা। বুঝতে পারছো? আচ্ছা, তোমাকে একটা জিনিস বলাই হয়নি, সরি, দুঃখিত। দেখো তোমার প্রশ্নে কি থাকবে, প্রশ্ন কিন্তু এরকম থাকবে। দেখো প্রশ্ন এমন থাকবে যে একটা যৌগের মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে, সেখানে কার্বনের সংযুক্তি হচ্ছে এত, হাইড্রোজেনের সংযুক্তি এত। এখান থেকে বলবে যে সংকেতটা বের করো। তুমি কোন সংকেতটা বের করতে পারবে এখান থেকে? তো এখান থেকে স্থূল সংকেতটা বের করতে পারবে। বুঝতে পারছো? এখান থেকে তুমি স্থূল সংকেত বের করতে পারবা, স্থূল সংকেত, ঠিক আছে? এখান থেকে তুমি বের করতে পারবা স্থূল সংকেতটা। আচ্ছা, আজকে ভুল করে ফেলেছি, স্থূল সংকেতটা তো বানান খুব সম্ভবত এরকম। আচ্ছা, আজকেও ঠিক করে নেবো, সমস্যা নেই। স্লাইডে যখন আমি সেভ করবো না তখন আমি ঠিক করে দেবো না। আচ্ছা দেখো, তো তাহলে তোমার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তোমার একটা যৌগের মধ্যে কি কি পরমাণু আছে সেগুলো বলা থাকবে, সেই পরমাণুগুলো কত পার্সেন্ট করে আছে, মানে শতকরা সংযুক্তিটা দেওয়া থাকবে। তোমার প্রথম কাজ কি, এই যে কার্বন পরমাণু সংযুক্তি না, এটাকে কার্বনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা, আর হাইড্রোজেনের যে শতকরা সংযুক্তি সেটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। মানে এখানে ভাগ করবা 12 দিয়ে, এখানে ভাগ করবা 1 দিয়ে, সেটা তোমার নিয়মের মধ্যে বলছে। বুঝতে পারছো? তো এই যে ভাগ করলে, ভাগ করার পর তুমি অবশ্যই সংখ্যাগুলো পাবা, কিছু সংখ্যা মানে ভাগফল পাবা। সেই ভাগফলের মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেটা দ্বারা প্রাপ্ত ভাগফলগুলোকে ভাগ করবা। বুঝতে পারছো? তার মানে তুমি তো ভাগ করলে, তাই না? শতকরা সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে এই যে ভাগফলগুলো পেলে, এর মধ্যে যে ভাগফলটা সবচেয়ে ছোট সেটা দিয়ে সবাইকে ভাগ করে ফেলবা। বুঝতে পারছো? এটা হচ্ছে ধাপ 2। এখন ধাপ 2 শেষ তোমার। এবারও তোমার কাছে অনেকগুলো ভাগফল আছে, মানে 2 ধাপে তুমি ভাগ করলে, প্রথমবার শতকরা সংযুক্তিকে বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে, এরপরে সেই ভাগফলগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে আবার সবাইকে ভাগ করে ফেললে। এরপরে
মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলেই স্থূল সংখ্যা দিয়ে দেবে। মানে তুমি যে ভাগফলগুলো পেয়েছো সেটাই মূলত তোমার ওই মানে তুমি যে পরমাণুগুলো আছে না বলে দিয়েছে তোমার প্রশ্নে, যে ধরো তোমার কাছে বলেছে কার্বন আছে তোমার 92.3%, এরপরে হাইড্রোজেন আছে তোমার 7.7%, এটা তো বলে দিয়েছে। তো তুমি 2 ধাপে ভাগ করলে ভাগ করা শেষে তোমার কাজ হয়ে গেছে। এবার তুমি কার্বনের পাশে ওই কার্বনের সংখ্যাটা, হাইড্রোজেনের পাশে হাইড্রোজেনের সংখ্যাটা বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি, মানে উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। একবার বুঝতে না পারলে বারবার দেখবো, সমস্যা নেই। আর তারপর শেষে কি বলছে, মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে সেটি লেখার প্রয়োজন নেই, আর এটা তোমার জানারও প্রয়োজন নেই, কারণ এটা তুমি অলরেডি জানো। বুঝতে পারছো? তো তোমার মূলত জানা লাগবে উপরের 3টা নিয়ম, মূলত তোমার জানা লাগবে উপরের 3টা নিয়ম, ধাপ ছাড়া আমাদের দরকার নেই। ঠিক আছে, এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে ভালো হবে। এই যে CH4 উদাহরণটাই তোমাকে দেখাই। CH4 তো তোমার দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। যে যৌগের মধ্যে কার্বন কত পার্সেন্ট আছে? কার্বন আছে 92.3%, আর হাইড্রোজেন কত পার্সেন্ট আছে? হাইড্রোজেন আছে 7.7%। এটা যে কার্বন আর হাইড্রোজেনেরই যৌগ, সেটা কিন্তু আবার বলা নাও থাকতে পারে। তখন কি করবা? পার্সেন্টেজগুলো যোগ করবা। সবার পার্সেন্টেজ যোগ করে 100% হওয়া উচিত না? একটু চিন্তা করে দেখো, তোমার কাছে ধরো বলে দিয়েছে একটা যৌগের মধ্যে ধরো বলে দিয়েছে যে নাইট্রোজেন আছে ধরো 80%, হাইড্রোজেন আছে ধরো 10%, এটা বলে দিয়েছে। এখন তুমি কি করবা? তুমি চিন্তা করে দেখবা যে যদি পুরো যৌগটার মধ্যেই কত পার্সেন্ট আছে সেইগুলোই দেওয়া থাকতো, তাহলে এই 80 আর 10 যোগ করে তো 100 হওয়া উচিত ছিল, কিন্তু এটার যোগ করে তো হচ্ছে 90। তার মানে আরো কিছু আছে, এরকম না? তো তুমি চেক করে দেখবা যে যোগ করে 100 হয় কিনা। 100 হলে বুঝে নিবা যে এই পরমাণুগুলো দিয়েই যৌগটা গঠিত। তোমার এই যে 92.3 আছে 7.7, এটা যোগ করে দেখো তো, এটা যোগ করে 100% আসে না? 100 মানে কার্বন আর হাইড্রোজেন দিয়ে পুরো যৌগটাই ভরা, মানে এটা আসলে কার্বন আর হাইড্রোজেনেরই যৌগ। বুঝে নিবা এটা। এখন যদি তুমি দেখো যে যোগ করে কখনো 100% হচ্ছে না, মানে ধরো 99.99% হয়েছে, তাহলে বুঝে নেবে 100%ই। কেন 100 একদম অ্যাকুরেট হবে তা না, কারণ তুমি তো এখানে আসন্ন মান ব্যবহার করছো। ধরো তোমার আসল মান এখানে কত ছিল, তুমি হিসাব করে কত পাইছিলে, তুমি একটু চিন্তা করে বলো তো। তুমি এখানে হিসাব করে কিন্তু পাইছিলে, একটু ক্যালকুলেটরে দেখো, তুমি কিন্তু পাইছিলে 92.30769231 এরকম পাইছিলে। তুমি এখান থেকে আসন্ন মান 92.3 ধরনি, তো এই আসন্ন মানটা ধরলে মানে তুমি কিন্তু একদম অ্যাকুরেট মান কিন্তু ধরছো না, সেটার কারণে একটু কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সে কারণে তুমি যদি যোগ করে মোটামুটি 100-র একদম কাছে পাও, তাহলে ধরে নিবে এটা 100। বুঝতে পারছো? এটা ম্যাথমেটিক্যাল ব্যাপার, এটা এখানে বোঝানোর ওইভাবে কিছু নেই। তো তুমি যদি কখনো দেখো যে যোগ করে 100 হচ্ছে না, তাহলে ধরে নিবা যে বাকি পার্সেন্টটা অক্সিজেন আছে। এটা পরে বলছি, সমস্যা নেই। তো এখানে আপাতত কি বুঝলে, এই দুটো যোগ করে যেহেতু 100 হয়েছে, তার মানে এটা আসলে কার্বন ও হাইড্রোজেনের যৌগ। ঠিক আছে না? এবার আসল কাজ আমরা যেটা মূলত করতে চাচ্ছি, যে এই যে যৌগ, এটার স্থূল সংকেতটা বের করতে চাচ্ছি। আমরা কিন্তু আণবিক সংকেতটা পাবো না, কারণ আমরা তো যে কোনো কিছুর জন্য এটা পেতে পারি। তোমাকে দেখাইছিলাম না, C6H6, C2H2, CH, CnHn, এরকম যে কোনো জিনিসের ক্ষেত্রে একই জিনিস আসছে, আমরা তো প্র্যাকটিক্যালি দেখলাম। এখন তাহলে তোমাকে যদি বলি যে যৌগ বের করো, তাহলে তুমি কোনটা বের করবা? তুমি অবশ্যই স্থূল সংকেতটা বের করবা, কারণ এই স্থূল সংকেতটা কিন্তু সবারই স্থূল সংকেত। বুঝতে পারছো? তো সবাইকে রিপ্রেজেন্ট করে, সে কারণে তুমি স্থূল সংকেতটা বের করবা। তো কেমনে বের করবা? 1 নম্বর নিয়মে তুমি দেখো কি বলা আছে। 1 নম্বর নিয়মে বলা আছে মৌলসমূহের শতকরা সংযুক্তিকে এটা পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ফেলবা প্রথমে। মৌলসমূহের শতকরা সংযুক্তিকে এদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা কি করব? কার্বনের ক্ষেত্রে শতকরা সংযুক্তি কত? 92.3। পার্সেন্টেজটা নিও না, এমনি এই মানটা নাও, আর এটাকে তুমি ভাগ করবা কার্বনের যে পারমাণবিক ভর আছে সেটা দিয়ে। এটা হচ্ছে 12। ভাগ করে দেখো তো কত আসে, আমি একটু ভাগ করে দেখি। 92.3 ভাগ 12, এটা কত আসে? 7.7। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কি কাজ করতে হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে পার্সেন্টেজটা কত? 7.7। পার্সেন্টেজ বাদে শুধুমাত্র সংখ্যাটা নিবা। বুঝতে পারছো? এটাকে ভাগ করবা কি দিয়ে? এই যে হাইড্রোজেন আছে না, এর পারমাণবিক ভর দিয়ে। এর পারমাণবিক ভর কত? অবশ্যই মুখস্থ থাকতে হবে 1। এটা কত আসে? 7.7। এটা 1 নম্বর গেল। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরে আসবো। তো 2 নম্বরে কি বলছে? এটা ভালো দেখা যাচ্ছে না একটু। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে। বুঝতে পারছো?
এটুকুই পড়ো, পরেরটুকু আমি পরে বোঝাচ্ছি। মানে এই যে দ্বিতীয় অংশটা, এই অংশটা আমি আরো ভালোভাবে বোঝাবো বইয়ে যেভাবে আছে তার থেকেও। বুঝতে পারছো? তো দ্বিতীয় অংশ বাদ দাও, প্রথমে এই পর্যন্ত দেখো। ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেটা দিয়ে সবগুলো ভাগফলকে ভাগ করতে হবে। মানে তুমি যে ভাগফলগুলো পেয়েছো, এই যে এখানে তুমি যে ভাগ করলে 1 নাম্বার ধাপে অনেকগুলো ভাগফল পাওনি, এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে। তাহলে এই দুটার মধ্যে কে ছোট বলো তো? দুইটাই সেম না? তাহলে যে কোনো একটা দিয়ে করলেই হচ্ছে। তাহলে ধরো আমি দুইটা যেহেতু 7.7ই, তাহলে যে কোনো একটা ধরো, এই 7.7 দিয়ে এই দুইটাকে ভাগ করতে হবে। মানে তুমি এবার কার্বনের ক্ষেত্রে চিন্তা করো। কার্বনের ক্ষেত্রে তো তুমি পাইছিলে 7.7, কিন্তু ভাগ করবা কত দিয়ে? 7.7 দিয়ে ভাগ করবা, কারণ এই দুইটার মধ্যে দুইটাই সেম, যে কোনো একটা নিয়ে ভাগ করে ফেলো। তাহলে এটার মান আসে 1। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো তো সেম না? হাইড্রোজেনের ক্ষেত্রেও 7.7 আছে, তুমি ভাগ করবা কত দিয়ে? এই দুইটার মধ্যে যে ছোট, দুইটাই যেহেতু সেম, তো একটা নিলে হলো 7.7, এটাও আসে 1। যে সংখ্যাগুলো পেলে না এই 2 ধাপের পরে, অনেক সময় 3 ধাপও লাগতে পারে, সেটা দেখাচ্ছি একটু পরে, ওই যে বাকি অংশটা সেটা দেখাচ্ছি। তো নর্মালি 2 ধাপে মিলে যায়। তো এই যে 2 ধাপ তুমি করার পরে তুমি কি দেখছো? তুমি দেখছো যে তুমি পেয়েছো 1 আর 1, চেনা চেনা লাগে না? এটা আসলে কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা, স্থূল সংকেতের মধ্যে। তাহলে আমার স্থূল সংকেতটা কিন্তু চলে আসছে এখান থেকেই। স্থূল সংকেত, স্থূল সংকেত তাহলে কি হবে? এখান থেকে স্থূল সংকেত চলে আসে, সেটা হচ্ছে C1H1 মানে CH। তো 4 নম্বরে বলছে যে মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে সেটি আর লেখার প্রয়োজন নেই, তো সেই 1টা লিখলাম না। এটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত। বুঝতে পারছো? তো আশা করি বোঝা গিয়েছে আমরা কেমনে করবো জিনিসটা। প্রথমে মৌলগুলোর যে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে সেটাকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, মানে নিজের নিজের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে প্রত্যেকটার ক্ষেত্রে একই কাজ করব। এরপরে যে ভাগফলগুলো পাইছি সেখান থেকে আমরা কি করব, যেটা সবচেয়ে ছোট সেটা দিয়ে আবার দুইজনকে, মানে দুইজন না, যতজন থাকে, 3জন 4জন যা ইচ্ছে থাকে, সবচেয়ে ছোট যে ভাগফলটা সেটা দিয়ে সবগুলো ভাগফলকে আবার ভাগ করব। এখানে যেহেতু দুইটাই সমান, যে কোনো একটা নিয়ে নিয়েছি, দুইটাকে ভাগ করে দিয়েছি, এটা দিয়ে দুইটাই 1 এসেছে, তো সেই কারণে আমার স্থূল সংকেত CH। বুঝতে পারছো তো এটা? তো এখন তুমি স্থূল সংকেতটা পেয়ে গেলে, তুমি কিন্তু C6H6 এখানেও কিন্তু সেম পরিমাণ পার্সেন্টেজই পাবা, কিন্তু তুমি বের করতে চাইছো CH, সেই কারণে তুমি এটা পেয়েছো। বুঝতে পারছো? তুমি আসলে জানো না যে আসলে C6H6 নাকি C2H2। এটা হতে পারে ইথাইন, এটা হতে পারে বেনজিন, আরো যদি এরকম কোনো ওই যৌগ থাকে যেখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত 1, যে কোনো যৌগ এটা হতে পারে, কোনো ম্যাটার না। তুমি শুধু বের করতে চাচ্ছ তার স্থূল সংকেতটা। বুঝতে পারছো? তুমি জানো না যে আসল যৌগটা আসলে কি। এটা আসলে ইথাইন না বেনজিন? ইথাইনের C2H2, বেনজিনের C6H6। তো দুইটারই তো স্থূল সংকেত সেই CH থাকে। মানে তুমি পার্সেন্টেজ দিয়ে মূলত অনুপাতটা জানছো, কারণ সব অনুপাতেই, মানে একই অনুপাতের সব যৌগের মধ্যে পার্সেন্টেজটা সেম আছে। আমার এই কথাগুলো যদি বুঝতে পারো তাহলে এই জিনিসের জীবনেও ভুলবা না। মানে তুমি সাধারণত এই ধরনের এক্সপ্লেনেশন দেখবা না। আমি প্রথমে যে প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনটা দেখালাম সবার ক্ষেত্রে পার্সেন্টেজটা সেম, এটা তুমি কোথাও দেখবা না। তুমি যদি একবার বুঝে যাও তাহলে এই যে SSC লাইফ, ইন্টারেও কিন্তু আছে, মানে কলেজ লাইফেও কিন্তু এই জিনিস পাবা, সেম জিনিস, একদম সেম। কিন্তু তুমি সারা জীবন মনে রাখবে এটা। এটা একটু সেজন্য ভালো মতো শিখতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এবার তোমাদের এই অংশটা বোঝাই যে এখানে আমি কি বুঝাইছিলাম। দেখো তোমাকে আমি যদি দেখাই, ধরো তোমাকে বললাম যে ধরো P2O5 বলছিলাম না, এখানে তুমি একটু শতকরা সংযুক্তিগুলো বের করতো। পার্সেন্টেজ অফ পি, এটা বের করো। পার্সেন্টেজ অফ পি যদি তুমি বের করো তাহলে দেখো তো এখানে কত সে। ফসফরাস কত? 15 নম্বরে, মানে এটা 31 ভর, মানে পারমাণবিক ভর যাকে বলে আর কি। 31 ইন্টু 2, আর নিচে কত হবে? 31 গুণ 2 যোগ অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 5 ইন্টু 100%, তাই তো? এটা পেয়ে গেলাম ফসফরাসের যেই শতকরা সংযুক্তি আছে সেটা। তাহলে উপরে হচ্ছে 31 গুণ 2 ইন্টু 100, নিচে আছে 31 ইন্টু 2 যোগ 16 গুণ 5। তাহলে এখান থেকে তুমি পাবা 43.056%, মানে 55 এভাবে চলে আসছে। আসন্ন মানটা নিয়ে নিলাম, ধরো এইটুকুই। আচ্ছা, তোমাকে অক্সিজেনটা বের করে দিই। এখানে তুমি অক্সিজেনটা বের করার জন্য একটা নিয়ম অ্যাপ্লাই করতে পারো। 100 থেকে এটা বিয়োগ করতে পারো, কারণ ফসফরাস চলে গেলে বাকি তো থাকে আর অক্সিজেনই। তাহলে ফসফরাস যদি এত পার্সেন্ট থাকে, তাহলে অক্সিজেন তো 100 থেকে মাইনাস করে দিলে তুমি পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারছো। তাও নর্মালি করতে পারো। দেখো এখানে হবে হচ্ছে 16 ইন্টু 5 ইন্টু 100% ডিভাইডেড বাই 31 গুণ 2 যোগ 16 গুণ 5। ঠিক আছে, এখান থেকে তুমি যদি করো তাহলে ওই সেম জিনিসই পাবা। সেম বলতে মানে তুমি যেটা পেয়েছো
56.944%। ঠিক আছে না? এখন এখান থেকে রিভার্স কাজটাও কিন্তু হতে পারে। আমি তোমাকে বললাম যে পার্সেন্টেজ গুলো দিয়ে দিলাম, আর এখান থেকে তোমাকে বললাম যে এই জিনিস বের করো। কারণ দেখো তো এটার যে আণবিক সংকেত আর স্থূল সংকেত সেম না, তো তুমি এখান থেকে কিন্তু সরাসরি এই জিনিসটা পেয়ে যাবা। বুঝতে পারছো? মানে তোমাকে এবার কি করলাম, এই জিনিসটা গায়েব করে দিলাম আর তোমাকে এই পার্সেন্টেজ গুলো বলে দিলাম, আর বললাম যে হ্যাঁ তুমি এবার ফসফরাসের অক্সিজেন দিয়ে এমন একটা যৌগ আমাকে বলো যে যৌগের মধ্যে এরকম পার্সেন্টে এই পরমাণুগুলো আছে। ফসফরাস আছে 43.056%, আর অক্সিজেন আছে 56.944%। এবার তুমি যৌগ বের করো। কেমনে বের করবা? সেম নিয়ম। তুমি কোন সংকেতটা পাবা বলো তো? তুমি কিন্তু একদম আসল যৌগটা পাবা না, তুমি কিন্তু তার স্থূল সংকেত পাবা। কিন্তু বাই চান্স যদি স্থূল সংকেত আর আণবিক সংকেত মিলে যায় তাহলে তো ভালো ব্যাপার, যে তুমি এখান থেকে P2O5 তো পাবা। এটাই আণবিক সংকেত আবার এটাই স্থূল সংকেত, মানে তুমি একবার এই জিনিসই পাবা। বুঝতে পারছো? মানে এখানে একটা ঝামেলা আছে। যদি কখনো অক্সিজেনের ভর দেওয়া না থাকে, সাধারণত দেওয়া থাকে না। বুঝতে পারছো? প্রশ্নের মধ্যে এটা বাদ দিয়ে দেয়। এখন একটু আগে একটা জিনিস বলছিলাম না, যে তুমি প্রশ্ন দেখার সাথে সাথে প্রশ্ন কিভাবে দেবে, তোমাকে অনেকগুলো পরমাণু দেবে আর সেই পরমাণুগুলো কত পার্সেন্ট করে আছে সেটা দিয়ে দেবে। মানে কার্বন আছে এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, এইভাবে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে। এবার বলবে স্থূল সংকেত বের করো অথবা আণবিক সংকেত বের করো, শিখবো আমরা। এই যে স্থূল সংকেত থেকে আবার কেমন আণবিক সংকেত বের করতে হয় সেটাও শিখবো, খুব ভালো মতোই শিখবো, সমস্যা নেই। তো দেখো এখান থেকে যখন আমাকে বলছিল স্থূল সংকেত বের করো, তখন আমার প্রথম কাজ কি ছিল, যে পার্সেন্টেজ গুলো যোগ করে দেখা যায় এগুলো যোগ করে 100 হয় কিনা। যদি যোগ করে 100 না হয় তাহলে তো পুরো যৌগটা তো তৈরি হলো না। বুঝতে পারছো? 100% তো হওয়া লাগবে। 100% মানে তো ফুল যৌগটা। তো ফুল যৌগ যদি তৈরি না হয় তাহলে তো তুমি আর করতে পারবে না। তো এখানে যোগ করে 100% হয়ে গেছিল। এখানে ধরো তোমার কাছে বলা রয়েছে একটা যৌগের মধ্যে ফসফরাস আছে এত, আর তুমি এবার সংকেত বের করো। এখন তুমি দেখতে পারছো এটা কিন্তু 100 না, তোমার কিন্তু আরো কিছু আছে। বুঝতে পারছো? তোমার ধরো দেওয়া রয়েছে যে একটা মৌল এ আছে ধরো 50%, বি আছে ধরো 25%, সি আছে ধরো কত, ধরো 15%। যোগ করে দেখো তো এগুলো যোগ করে কত হয়। ধরো তিনটা আছে পরমাণু এবিসি, এগুলো একটা যৌগের মধ্যে আছে, এই যৌগের মধ্যে এগুলো ধরো এত এত করে আছে। তো তুমি যোগ করে দেখো 50 আর 25 75 হয়, আর 15 যোগ করে 90 হয়, 90%। এখন এই ক্ষেত্রে কাজ হচ্ছে যদি 100% না হয় তাহলে ধরে নিবা যে বাকি অংশটুকু অক্সিজেন আছে। এটা একটু লিখে নিতে হবে। যদি একটু অন্য কালারে লিখে দিই, এটা অবশ্যই নোট রাখতে হবে। যদি সব সংযুক্তি সবার লিখি, যদি সবার সংযুক্তি যোগ করে কত না হয়, 100% না হয়, তাহলে একবারে লিখে দিই যে বাকিটুকু অক্সিজেন আছে। বাকি পার্সেন্টেজে অক্সিজেন আছে, অক্সিজেন আছে। ঠিক আছে? তাহলে তোমার ধরো প্রশ্নে শুধু বলা রয়েছে এখানে ফসফরাস আছে এত। আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই তাহলে একটু প্রশ্ন মতো লাগবে না। এবার বলছে যৌগের স্থূল সংকেত নির্ণয় করো। স্থূল সংকেত নির্ণয় করো, এটা ধরো তোমার কাছে বলে দিল। এটা ধরো প্রশ্ন। প্রথমে কাজটা কি দেখবা যে সব মিলে 100% পড়ে কিনা। তো এখানে দেখো শুধু ফসফরাস দেওয়া আছে 43.056%। তো তুমি বুঝতেই পারছো এখানে সব তো 100% তো না মোট যোগ করে। তাহলে তুমি কি চিন্তা করবা যে বাকিটুকু অবশ্যই অক্সিজেন থাকাই লাগবে, না হলে তো 100% পচবে না। 100% তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। সেই ফিল আপ করার জন্য বাকিটুকু ধরে নেবে অক্সিজেন আছে। তাহলে তুমি আগে অক্সিজেনের শতকরা সংযুক্তিটা বের করে নাও। বলে দিবা যে সবগুলো যোগ করে 100% হয় না, অতএব বাকি অংশ অবশ্যই অক্সিজেন আছে, অতএব অক্সিজেনের শতকরা সংযুক্তি এবার তুমি বের করবা। কেমনে বের করবা? 100 থেকে কতটুকু কম, 100 মাইনাস এটা শতকরা সংযুক্তি বিয়োগ করে দিলে তুমি পেয়ে যাবা না যে অক্সিজেন কতটুকু আছে। ধরো আরো একটা দিয়ে দিল, ধরো পার্সেন্টেজ অফ, ধরো যে কোনো একটা মৌল দিয়ে দিল, ধরো এটাও আছে 20%। তাহলে এটাও তুমি বিয়োগ করতে 100 থেকে এটাও বিয়োগ করতে তাহলে আর বাকি অংশটুকু পেয়ে গেলে ওইটুকু অক্সিজেন। বুঝতে পারছো? তোমার যা দেওয়া রয়েছে 100 থেকে সেই জিনিস সব বাদ দিয়ে দিবা, বাকি যা থাকে সেটুকু অক্সিজেন। তাহলে এখানে 100 থেকে শুধুমাত্র এটা বাদ দিলে আমি কিন্তু অক্সিজেনের পার্সেন্টেজটা পেয়ে যাবো। এটা কত হয় একটু ক্যালকুলেট করে দেখো। এটা কিন্তু তুমি বুঝতে পারছো এটা হবে 56.944%। বুঝতে পারছো? ক্যালকুলেটর করে দেখো, মিলে যাবে না।
এই যে এবার তুমি সবগুলো সংযুক্তি জানো না, এবার একদম আগের নিয়ম করে ফেলবো, তাহলে হয়ে যাবে। এবার তুমি এগুলো কিন্তু একটু বাংলায় লিখে দিতে হবে। হ্যাঁ, 1 নাম্বার ধাপ যখন তুমি করছো তখন কি লিখবা, এই যে এখানে যা লিখে রয়েছে একদম সেই একই জিনিস লিখবা। তুমি যখন 1 নাম্বার ধাপ লিখবা তখন প্রথমে বাংলায় লিখে নিবা যে মৌলসমূহের শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। বইতে দেখবা খুব সুন্দর মতো একটা স্যাম্পল কোশ্চেন আছে, করা আছে এইভাবে। আমি আর বাংলা লিখছি না, তুমি বাংলা একটু লিখে নিবা, তারপরে কাজ করবা, নাহলে স্যাররা মার্ক দেবে না পরীক্ষায়, বুঝতে পারছো? তো প্রথমে একটু বাংলা লিখে দিবা যে মৌলসমূহের শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এবার তুমি এই কাজ করবা। ফসফরাসের ক্ষেত্রে আমরা কি করব? ফসফরাসের ক্ষেত্রে আমরা যে শতকরা সংযুক্তিটা দেওয়া আছে 43.056, এটাকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। পারমাণবিক ভর কত বলো তো ফসফরাসের? 31, মুখস্থ থাকতে হবে। তো তাহলে কত? 43.056 ডিভাইডেড বাই 31, এটা কত হয়? রাফলি 1.339 হয় এরকম। এবার তুমি অক্সিজেনের ক্ষেত্রে কি কাজ করবা? অক্সিজেনে কি বলা আছে এটা আমি 1 নাম্বার দিয়ে রাখি, 1 নাম্বার ধাপ বোঝানোর জন্য। অক্সিজেনের ক্ষেত্রে কত? 56.944, তাহলে 56.944 ডিভাইডেড বাই অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো তো? 16, তাহলে এটাও কিন্তু পেয়ে গেলে। তাহলে 56.944 ডিভাইডেড বাই 16, এটা কত হয়? 3.559, আমি একবারে 56 লিখলাম। এবার বলো 2 নাম্বার ধাপ কি ছিল? 1 নাম্বার ধাপ তো হয়ে গেল, 1 নাম্বার ধাপ কিন্তু হয়ে গেল। 2 নাম্বার ধাপ কি ছিল? এই যে ভাগফলগুলো পেলে না, এগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট, যেটা ক্ষুদ্রতম, সেটা দিয়ে সবাইকে ভাগ করে দেবা, বুঝতে পারছো? মানে এই সবাইকে ভাগ করবা কাকে দিয়ে? যে সবচেয়ে ছোট। দেখো এখানে 1.39 সবচেয়ে ছোট না, এই 3.56 এর চেয়ে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট কিন্তু এটা। তাহলে এটা দিয়ে দুইজনকে ভাগ করে ফেলো, তাহলে কি হয়? ফসফরাসের ক্ষেত্রে আমার কি দাঁড়ায়? ফসফরাসে ছিল 1.39, ভাগ করবো 1.39 দিয়েই, তাহলে এটা আসে 1। অক্সিজেনের ক্ষেত্রে কত ছিল? 3.56 কিন্তু ছিল, আর ভাগ করবো কত দিয়ে? 1.39 দিয়ে। দেখো তো কত আসে? 3.56 ডিভাইডেড বাই 1.39, তাহলে কত আসে? দেখো তো 2.56 আসে। কিন্তু তোমার একটা কাজ হবে, সে কাজটা হচ্ছে 2.5 বানিয়ে দেবে এটাকে, কারণ তুমি সবসময় নিশ্চিত থাকবা যে একটা সুন্দর মানই আসবে, বুঝতে পারছো? এখানে আমি এই যে আসন্ন মানগুলো নিচ্ছি না, তুমি যখন এটা হিসাব করছিলে তখন 43.0555555 এভাবেই ছিল, তুমি 6 বানিয়ে দিয়েছো, একটু ঝামেলা হয়ে গেছে। এখানে কত ছিল? 94444 এইভাবে চলছিল, তুমি তো সব লিখতে পারো না, তুমি লিখবা আসন্ন মান, সে কারণে হিসাবে একটু গড়মিল হয়ে যায়, বুঝতে পারছো? সে কারণে যখন 2.5 আসার সম্ভাবনা আছে, 5 এর পরে ধরো 2 3 4 এরকম আছে, ওইগুলো লিখবা না, সুন্দর মান লিখবা তুমি। 2 নাম্বার ধাপের পরে তোমার অবশ্যই সুন্দর মান আসতে হবে, বুঝতে পারছো? এখন সুন্দর মান তুমি পেয়ে গিয়েছো, তাহলে 2 নাম্বার ধাপের পরে আমার স্থূল সংখ্যা চলে আসার কথা ছিল না? মানে এই যে সংখ্যাগুলো আমি পেলাম 2 নাম্বার ধাপের পরে, দেখো আগের উদাহরণেও কিন্তু আগে ছিল 2 নাম্বার ধাপের পরে আমি কিন্তু সুন্দর সুন্দর মান পেয়ে গেছি, 1 আর 1 বসিয়ে দিয়েছি। এখানে দেখো তো 1 আছে, 2.5 আছে, দেখো তো তাহলে আমি কি লিখবো? যে P1 মানে লেখা লাগে না, আর ও 2.5, এমন তো লেখা যায় না, তাই না? আমার তো অবশ্যই পূর্ণ সংখ্যা লাগবে। সেই পূর্ণ সংখ্যার জন্য আমার একটু কাজ করতে হবে, যে এই দুইটাকে এমন কোন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে দুইটাই পূর্ণ সংখ্যা হয়ে যায়। যদি কখনো এরকম ভগ্নাংশ পাও, দেখো 2.5 কিন্তু একটা ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তো এই যে ভগ্নাংশ পেয়ে গেলে, তুমি সংকেত লেখার সময় কখনো ভগ্নাংশ ব্যবহার করেছো? এখান থেকে তুমি স্থূল সংকেত লিখলে কেমন আসে? পি আসে, P1, 1 আর লেখা লাগে না। তারপর অক্সিজেন হচ্ছে 2.5টা, এটা তো হয় না, তাই না? এটা তো আমরা কখনোই ব্যবহার করি না। আমরা কি করি? আমরা সবসময় পূর্ণ সংখ্যা বসাই। তাহলে 2.5টাকে কোনোভাবে চেঞ্জ করতে হবে। কেমনে চেঞ্জ করবো? একজনকে তো চেঞ্জ করা যায় না, করলে দুইজনকেই করতে হবে। দেখো প্রত্যেকটা ধাপের মধ্যে আমরা যা করছি কিন্তু দুইজনের সাথেই করছি, কারোর সাথে কিন্তু অবিচার হচ্ছে না, সবার সাথে কিন্তু মানে সমান কাজই করছি। তাহলে দেখো তো এবার কি করবো? দুইটার সাথে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো, এমন একটা পূর্ণ সংখ্যা দিয়ে, অবশ্যই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে এই যে এখানে কিন্তু দেওয়া আছে ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য প্রয়োজনীয় যে কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে, বুঝতে পারছো? মানে দেখো এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবা, হোক পূর্ণ সংখ্যা বা যে কোনো কিছু, এমন একটা সংখ্যা দিয়ে সবাইকে গুণ করবা যাতে এরা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাহলে কত দিয়ে গুণ করা যায়? দেখো তো ক্যালকুলেটর একটু চিন্তা করে দেখো তো, মানে ক্যালকুলেটরে বসিয়ে দেখো তো 2.5 কে কত দিয়ে গুণ করলে এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়? 2 দিয়ে গুণ করলে হয় কিনা দেখো তো। 2.5 কে 2 দিয়ে যদি গুণ করো তাহলে এটা কিন্তু 5 হয়ে যায়, তাহলে তুমি 2 দিয়ে গুণ করো। এবার তুমি কি লিখবা? এটা 2 নাম্বার ধাপই, বুঝতে পারছো? তোমার ধাপের নাম্বার দেওয়া লাগবে না,
এমনি বাংলা লিখতে হবে, এখানে লিখতে হবে যে নিজ নিজ ওই কি বলে নিজ নিজ শতকরা সংযোগ থেকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তারপরে এখানে লিখতে হবে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে সবাইকে ভাগ করে পাই। এরপরে আবার লিখতে হবে যে প্রাপ্ত ভাগফলগুলোকে 2 দিয়ে গুণ করে পাই। মানে এভাবে একটু বাংলা কথা লিখে দিতে হবে। তাহলে এটা কিন্তু 2 নম্বর ধাপই, বুঝতে পারছো? আমি এটাকে 3 নম্বর লিখছি এমনি, মানে বোঝার জন্য যে এগুলো আলাদা আলাদা ধাপ। তো এখানে কি হবে, ফসফরাসের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে তো করতে হবে, দুইজনের সাথে গুণ করতে হবে। তুমি একজনের সাথে গুণ করতে পারবে না, তাহলে 1 এর সাথে গুণ করতে হবে, 2.5 এর সাথে গুণ করতে হবে, এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এরা দুইজনই পূর্ণ সংখ্যা হয়ে যায়। এটা অলরেডি আছে, গুণ করলে তো পূর্ণ সংখ্যায় থাকবে, কিন্তু এটা ভগ্নাংশ আছে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে দুইটাকে কিছু একটা দিয়ে গুণ করতে হবে। আমরা কি সিদ্ধান্ত নিলাম, 2 দিয়ে গুণ করবো। দেখো তো 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যায় 2, স্টিল একটা পূর্ণ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যাকে তুমি আবার গুণ করছো, এটা তো পূর্ণ সংখ্যা থাকবেই, এটা নিয়ে চিন্তা নেই। চিন্তা ছিল এটা নিয়ে, এটা দেখো 2 দিয়ে গুণ হয়ে 5 হয়ে গেছে। তো দেখো তো আমাদের সেই সিরিয়াল P2O5 চলে এসেছে কিনা, বুঝতে পারছো? মানে তুমি যদি কখনো এরকম ভগ্নাংশ পাও, তোমাকে একটু এক্সট্রা কাজ করে ফেলতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে P2O5 এটাই আমাদের স্থূল সংকেত, এটাই আমাদের নির্ণয় স্থূল সংকেত, বুঝতে পারছো? তো আশা করি বোঝা গেছে। এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে তুমি যে এখানে 1 আর 2.5 পেলে, এখানে তুমি দেখো তো 1 এর সাথে 4 গুণ করলে কত হয়, 1 এর সাথে 4 গুণ করলেও 4 হয়। 2.5 এর সাথে 4 গুণ করলে কত হয় দেখো তো, 2.5 এর সাথে 4 গুণ করে দেখো ক্যালকুলেটরে, এটা কিন্তু 10 আসে। তাহলেও হয় না, দেখো তো এখান থেকে তুমি কি পাচ্ছ, P4O10, এটা পাচ্ছ না? এটা কি স্থূল সংকেত ছিল না? স্থূল সংকেত কিন্তু P2O5 ছিল। তাহলে 4 দিয়ে গুণ করলে কিন্তু হবে না। কেন হবে না দেখো তো, আমার নিয়মের মধ্যে একটা কথা ছিল, নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, নিকটতম পূর্ণ সংখ্যা, নিকটতম পূর্ণ সংখ্যায় তোমার পরিণত করতে হবে। মানে দেখো আমার কনসার্ন তো ছিল 2.5 নিয়ে, তাই না? 2.5 এর সাথে এমন কিছু একটা গুণ করো যাতে এটা নিকটতম পূর্ণ সংখ্যা হয়। 2.5 এর সাথে এমন কোনো কিছু দিয়ে গুণ করতে পারবো না যেটা দিয়ে সে 3 হয়, 4 হয়, এমন কিছু না। পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে অবশ্যই। তুমি দেখো 2 দিয়ে যখন গুণ করছিল তখন সেটা হচ্ছিল 5, বুঝতে পারছো? যখন তুমি 2 দিয়ে গুণ করছিল তখন সেটা 5 হচ্ছিল, যখন তুমি 4 দিয়ে গুণ করলে তখন 10 হয়ে যাচ্ছে। 10 কি নিকটতম নাকি 5 নিকটতম? অবশ্যই 5 নিকটতম, বুঝতে পারছো? মানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এটা কাছে থাকে, মানে খুব বড় হয়ে না যায়, বুঝতে পারছো? তো সে কারণে আমরা 2 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করলে কিন্তু ভুল হবে। তুমি এরকম যে কোনো কিছু দিয়ে গুণ করতে পারো, মানে পূর্ণ সংখ্যা তুমি অনেক ভাবে বানাতে পারো। তুমি এখানে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করলে কি হবে, 1 × 10 সমান কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। 2.5 × 10 কত হবে দেখো তো, 25 হয়ে যাবে। তো তাহলে কত হয়ে গেল, P10 অক্সিজেন 25, এরকম হয়ে গেল না? এটা কেন ভুল বলো তো? কারণ এটা কিন্তু নিকটতম পূর্ণ সংখ্যা হলো না, এটা কিন্তু অনেক বড় পূর্ণ সংখ্যা হয়ে গেছে। তো অবশ্যই নিকটতম রাখার জন্য যত ছোট সংখ্যা পসিবল তত ছোট সংখ্যা দিয়ে সবাইকে গুণ করতে হবে। তুমি বড় সংখ্যা দিয়ে গুণ করলে হবে না, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে তোমাকে গুণ করতে হবে, সেটা হচ্ছে 2। 2 এর থেকে ছোট কোনো সংখ্যা দিয়ে দুইজনই পূর্ণ সংখ্যা হচ্ছে না, বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো যে যদি কখনো তুমি দশমিক পেয়ে যাও, একটা বা দুইটা, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, সেটা অবশ্যই সবচেয়ে ছোট সংখ্যা হবে। তুমি আরো সংখ্যা দিয়ে পূর্ণ সংখ্যা বানাতে পারবা, সমস্যা নেই। তুমি 2 এর বদলে 4 দিয়ে, 8 দিয়ে, 10 দিয়ে, এরকম তুমি পূর্ণ সংখ্যা বানাতে পারবা, কিন্তু সবচেয়ে ছোটটা তোমার নিতে হবে। কারণ তোমার স্থূল সংখ্যাতে কি বলতো, সবচেয়ে সরলতম রূপ না P4O10, এটা তো স্থূল সংখ্যা হতে পারে না, কারণ এটা তো কাটাকাটি যাচ্ছে। এমন একটা সংখ্যা নিবা যে সংখ্যাগুলো কাটাকাটি যাবে না। এই যে P2O5, এটা কি কাটাকাটি যায় 2 আর 5। তো সবচেয়ে সরলতম রূপ নেওয়ার জন্য সবচেয়ে ছোট সংখ্যাগুলো নিতে হবে। 4 আর 10 এর থেকে তো 2 আর 5 ছোট, বুঝতে পারছো? আমি একটু বেশি টাইম নিয়েছি তোমাদেরকে বেসিকটা বোঝানোর জন্য, নর্মালি মুখস্থ করিয়ে দিলেই হয়ে যায়, কিন্তু তোমরা যাতে কখনো না ভুলো জিনিসগুলো, বুঝতে পারছো? সে কারণে ক্ষুদ্রতম সংখ্যাটা দিয়ে গুণ করে এভাবে বানাতে হবে। তো আশা করি বোঝা গিয়েছে। এবার তোমাদেরকে একটু বইয়ে নিয়ে যাই, বইয়ের মধ্যে প্রবলেমটা ভালো মতো দেওয়া আছে। দেখো বইয়ে একটা খুব সুন্দর প্রশ্ন আছে, বইয়ে কি প্রশ্ন আছে দেখো তো। আচ্ছা, আমি যেটা করালাম সেটাই আছে। কোন একটা যৌগের মধ্যে কার্বনের সংযুক্তি 92.31। দেখো আমি যেটা বলছিলাম সেটা, কিন্তু শুধু একটু এক ডিজিট বেশি লিখেছে। আমি 92.3 লিখছিলাম আর এখানে 31, এখানে 7.69, ক্যালকুলেটরে 7.69 আসছিলাম, আমি একবার 7.7 বানিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আমি যা করছিলাম সেটাই, CH আসছিল। তো করে নিও এটা। এই যে H2SO4, এটার একটা উদাহরণ আছে, এই যে এটা তো আমরা একটু দেখে নিও। এখানে কি করেছে দেখো তো, প্রথমে শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। এই যে বাংলা কথা একটু লিখে দিয়ে তারপরে সবার ক্ষেত্রে করে দিল।
আর এরপরে ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেটা দিয়ে আবার সবাইকে ভাগ করে নিই। এখানে এটা করার পরে 2, 1 আর 4 পেয়েছে, তো সেটা লিখে দিয়েছে H2, S1 ও 4। এটা তোমরা দেখে নিও, আশা করি বুঝতে পারছো, বুঝতে আর কোনো সমস্যা নেই। তো এ পর্যন্ত যদি হয়ে যায় তাহলে এবার আমরা নেক্সট অংশে যেতে পারি, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত। দেখো স্থূল সংকেত পর্যন্ত বের করা ক্লিয়ার কেন একদম। দেখো আমি যতটুকু বেসিক দিয়েছি এত বেসিক কিন্তু আর কোথাওই পাবা না, কারণ এত ডিপ নলেজ দিয়ে কোথাও কিন্তু আলোচনা করা হয় না, শুধু নিয়মটা দেখানো হয়। এই যে নিয়ম মুখস্থ করো, ম্যাথ করে ফেলো, শেষ। তো আমি তোমাকে একদম ধরে ধরে বুঝাইছি যে কেন, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সবকিছু বুঝতে পারছো। তাহলে এই যে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত নির্ণয়, এটা নিয়ে আশা করি আর কখনোই সমস্যা হবে না। তুমি যখন কলেজে উঠবে তখনও সেম পড়াই পাবা, এটা নিয়ে আর আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই স্থূল সংকেতটা আমরা বের করলাম, তোমার কি ইচ্ছা হয় না যে আমরা আসল সংকেতটা পাই? দেখো C6H6 ছিল আমাদের বেনজিন, C2H2 ছিল আমাদের ইথাইন, তাই না? দুইটারে কিন্তু স্থূল সংকেত CH। তাহলে তুমি যে কার্বন আর হাইড্রোজেনের সংযুক্তি থেকে তুমি তো CH বের করলে এত কষ্ট করে, তুমি তো জানো না এটা আসলে বেনজিন নাকি এটা আসলে ইথাইন, তুমি তো জানো না, তুমি তো স্থূল সংকেত বের করেছো। এখন তুমি আসলে কেমনে বুঝবা যে এটা আসলে বেনজিন নাকি ইথাইন? মানে এটার আসল সংকেতটা কি তুমি কেমনে বুঝবা, এটাই শিখবো। আসল সংকেতটা কি ছিল বলতো? এটাই তো আণবিক সংকেত। তো স্থূল সংকেত তুমি বের করার পর সেটা থেকে কেমনে আণবিক সংকেতে যাবা, তুমি CH বের করার পর কেমনে সেখান থেকে তুমি বুঝবে সেটা আসলে C6H6 নাকি C2H2, কেমনে বুঝবা সেটাই শিখাবো। তো সেটা শেখানোর জন্য আমরা এই উদাহরণগুলো ব্যবহার করব। তো দেখো এখানে তোমার একটা ধরো যৌগ আছে বেনজিন, বেনজিন, ইথাইন আর CH, এগুলো দিয়ে আমরা পুরো স্থূল সংকেত আণবিক সংকেত কভার করে ফেলবো, সমস্যা নেই। তোমার কাছে আছে C6H6, এটা হচ্ছে বেনজিন। এটার ভর একটু হিসাব করো তো, আণবিক ভর বলছি, এটার আণবিক ভর হিসাব করো তো। আণবিক ভরকে আমরা M দিয়ে প্রকাশ করি। যখন মোলের ধারণা বলছিলাম তখন কিন্তু তোমাকে বুঝাইছিলাম N হচ্ছে আণবিক ভর, মানে মোলার ম্যাস। এটা আসলে আণবিক ভর বলা উচিত না, এটা আসলে মোলার ভর, বুঝতে পারছো? বইতে যেহেতু বলেছে তাই বলতে হচ্ছে, এটা হচ্ছে মোলার ভর আসলে, সেই কারণে M দিয়ে প্রকাশ করা হয় আণবিক ভর। আণবিক ভর আসলে কিন্তু এটা না, এটা হচ্ছে মোলার ভর। যাই হোক, দেখো এখানে আণবিক ভরটা কত? কার্বনের 12, 6টা আছে, হাইড্রোজেন হচ্ছে একটা, মানে হাইড্রোজেনের ভর 1, সেটাও 6টা আছে। তুমি হিসাব করে দেখো, এটা আসবে 72 আর 6 78 আসবে, 78। আর এটার একক একটু মনে করে রাখো, হ্যাঁ আমি আগের ক্লাসগুলোতে একটু বলতে ভুলে গেছি। এই যে M, M মানে কি? এটাকে তুমি মোলার ভর বলতে পারো, মোলার ভরই আসল, বুঝতে পারছো? এটাই সঠিক মোলার ভর, কিন্তু বইতে আণবিক ভর যেহেতু বলেছে তাই আণবিক ভরও বলতে হবে। আণবিক ভর, এটার এককটা কি জানো? তুমি আণবিক ভর বা মোলার ভর দিয়ে আসলে কি বোঝো বলো তো? 1 মোলের ভর না? তুমি কিন্তু আগের ক্লাসে শিখে এসেছো 1 মোলের ভর, তাহলে এটার হবে ভর প্রতি মোলে, তাহলে গ্রাম পার মোল হওয়া উচিত না? তুমি ফিজিক্সে পড়নি যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড? মিটার পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ডে কত মিটার? তাহলে এখানে সেটার সাথে একটু রিলেট করো। এখানে মোলার ম্যাস মানে মোলার ভর বা আণবিক ভরে, এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রতি মোলের মধ্যে কত গ্রাম, তাহলে এটার অবশ্যই গ্রাম পার মোল হওয়া উচিত, বা গ্রাম অনেকে GM দিয়েও প্রকাশ করে লিখে দিলাম, গ্রাম পার মোল। এই যে এগুলো হচ্ছে একক, বুঝতে পারছো? আশা করি আণবিক ভরের একক বুঝতে পারছো, মানে এটা কিন্তু গ্রাম পার মোল একক। আমরা যে টপিকে ছিলাম সেটাই ফিরি। দেখো C6H6, এটা আণবিক ভর কত, মানে মোলার ভর কত? 78 গ্রাম পার মোল। C2H2, এটার ক্ষেত্রে বের করো তো, এটার ক্ষেত্রে আণবিক ভর কত হয়? দেখো কার্বন 12 আছে 2টা, হাইড্রোজেন 1 আছে 2টা, তাহলে কত হয়? 24 আর 2 26 হয়, 26 গ্রাম পার মোল। আমি যদি বলি CH, মানে এই দুইটারে কিন্তু স্থূল সংকেত হচ্ছে এটা। CH এর ক্ষেত্রে তুমি M এর মান বের করো। এবার কিন্তু M দিয়ে প্রকাশ করা উচিত না, কারণ CH এর ক্ষেত্রে আমরা যে ভরটা ব্যবহার করব সেটা কিন্তু আসলে স্থূল সংকেতের ভর, বুঝতে পারছো? এটা কিন্তু আর আণবিক ভর হবে না, কারণ দেখো এটা আণবিক সংকেত ছিল বলে আমরা আণবিক ভর বের করেছি, এটা তো আর আণবিক সংকেত না, এটা তো স্থূল সংকেত, তাহলে এটাকে স্থূল সংকেতের ভর বলবো আমরা, বুঝতে পারছো? স্থূল সংকেতের ভর অথবা স্থূল ভর যাই বলো না কেন, মানে এটা আসলে একদম রিয়েল আণবিক সংকেত থেকে পাওয়া ভর না, এটা আসলে স্থূল সংকেত থেকে পাওয়া ভর, সেই কারণে আমরা লিখলাম স্থূল সংকেতের ভর। এটা কত দেখো তো, কার্বন একটাই আছে 12, তাহলে 12 × 1 অথবা শুধু 12 যোগ হাইড্রোজেনে একটাই আছে যেটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে 13। এটা অবশ্যই গ্রাম পার মোলই হবে, এর একক নিয়ে সমস্যা নেই। তো এখান থেকে আমাদের বুঝারটা কি আসলে? এখান থেকে
আমি যদি তোমাকে একটা জিনিস বুঝাই তাহলে তুমি বুঝে যাবে স্থূল সংখ্যা থেকে কেমনে আণবিক ভরটা বের করে। দেখো তুমি এই ভরটাকে এই ভর দিয়ে একটু ভাগ করে দেখো তো কত হয়। কত হওয়া উচিত তুমি একটু চিন্তা করো তো। 78/13 ভাগ করে কত হয় দেখো তো, ক্যালকুলেটরে একটু বসাও, তুমি কিন্তু অবাক হয়ে যাবে, এটা 6 হয়। তুমি এটার যেই ভর 26, এটাকে তুমি 13 দিয়ে ভাগ করো তো, 26/13 এটা কত হয় দেখো তো, এটা 2 হয়। কেন এরকম হলে একটু চিন্তা করো তো, যারা একটু বুদ্ধিমান আছো তারা কিন্তু বুঝে গিয়েছো কেন হয় বলো তো। প্রথম কথা হচ্ছে সবার মধ্যে কার্বন আর হাইড্রোজেনের অনুপাত সেম। শুধু কি হয়েছে দেখো, এখানে কি হয়েছে, এই পুরো জিনিসটা এই জিনিসের 6 গুণ না, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, এই CH এটার সাথে আমি যদি 6 গুণ করে দিই তাহলে এটা C6H6 হয়ে যায় না। আবার এই CH এটাকে যদি আমি 2 গুণ করে দিই তাহলে তো C2H2 হয়ে যায়। তাহলে পুরো জিনিসকে আমি যদি 2 দিয়ে গুণ করি মানে কার্বনও হয়ে গেল 2টা, একটার থেকে 2টা হয়ে গেছে, হাইড্রোজেনের একটার থেকে 2টা হয়ে গেছে, তাহলে পুরো ভরটা দ্বিগুণ হয়ে যায়নি এখানে। আর এখানে কি হয়েছে, পুরো ভরটা 6 গুণ হয়ে যায়নি C6H6 এ গিয়ে। বুঝতে পারছো আমার কথাটা? মানে আমি তোমাকে বলতে চাচ্ছি পুরো জিনিস যেহেতু এখানে 6 গুণ, তাহলে এটার ভরটাও অবশ্যই 6 গুণ, তাহলে এটার ভর ডিভাইডেড বাই এটার ভর করলে অবশ্যই 6 এ আসা উচিত ছিল। এটাই তো কমন সেন্স আমাদের, তাই না? কমন সেন্স দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি জিনিসটা। এখানে কি হয়েছে, C2H2 এর ভর ডিভাইডেড বাই CH এর ভর। তুমি বুঝতে পারছো C2H2 জিনিসটাই CH এর দ্বিগুণ। দেখো তুমি এটার সাথে তুমি যদি 2 দিয়ে গুণ করে দিতে তাহলে কিন্তু কার্বন হয়ে যেত 2টা, হাইড্রোজেন হয়ে যেত 2টা, তাহলে পুরো ভরটাকে 2 দিয়ে গুণ করলে এটার ভর পাওয়া উচিত ছিল। তার মানে এই জিনিসের ভর ডিভাইডেড বাই এই জিনিসের ভর, যে এখানে অবশ্যই 2 আসা উচিত। তো তুমি কিন্তু একটা ক্লু পাচ্ছ, তাই না? কি ক্লু? যে তুমি তো স্থূল সংকেতটা বের করে ফেললে, এই যে আগের যে টাইপটা ছিল আমাদের, আগের যে কোশ্চেনের টাইপ, সেখানে কি ছিল যে তোমার পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেগুলো থেকে তুমি স্থূল সংকেতটা বের করে দিবা। স্থূল সংকেত তুমি পেয়ে গেছো, স্থূল সংকেত হচ্ছে CH। এখান থেকে তুমি কেমনে বুঝবা যে এটা আসলে C6H6 নাকি C2H2, এটা বেনজিন নাকি ইথাইন, কেমনে বুঝবা? এটাই চলো শিখি। তুমি এখনো যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, মানে এখনো যদি ফিগার আউট করতে না পারো যে আমরা কেমনে করবো, কেমনে করবো দেখো তো। এই যে CH তুমি তো এটা বের করে ফেলেছো, আমি একটু নতুন এসে যাই, নতুন স্লাইডে। CH এটা কিন্তু তুমি বের করে ফেলেছো অলরেডি, অলরেডি নির্ণয় করা শেষ, অলরেডি কিন্তু এটা নির্ণয় করা শেষ। এখন এখান থেকে তোমাকে প্রশ্ন করলাম যে এই CH টা আসলে কি, এটা তো তুমি বের করছো স্থূল সংকেত, তাই না? এটা মনে রাখতে হবে অবশ্যই, এটা হচ্ছে স্থূল সংকেত। আর আমি সবসময় এই ভুলটা করে যাবো, এটা দীর্ঘকার হবে, পরে ঠিক করে দেবো না, সমস্যা নেই। এটা দীর্ঘকার হবে, যখন স্লাইড দিই তখন ঠিক করে দেবো না। তো তুমি স্থূল সংকেতটা অলরেডি বের করেছো, তাই না? কার্বনের পার্সেন্টেজ আর হাইড্রোজেন পার্সেন্টেজ ব্যবহার করে। মানে এখান থেকে তুমি কেমনে আণবিক সংকেতটা বের করো, মানে এটা C6H6 নাকি C2H2 কেমনে বুঝবে বলো তো? কোনোভাবে যদি তুমি আণবিক যেই সংকেত এটার ভর যদি তুমি জানো, এটার ভর কত তুমি বলো তো, এটা তো তুমি হিসাব করতে পারবে। এখানে স্থূল সংকেতের ভরটা তো তুমি বের করতে পারবে, তুমি যেহেতু স্থূল সংকেত বের করে ফেলেছো, তাহলে স্থূল সংকেতের ভর কত সেটা তুমি বের করতে পারবে না? স্থূল সংকেতের ভর কত হয়, স্থূল সংকেতের ভর কত হয়, 12 আর 1 13 না, আমি একবারে লিখলাম 13 গ্রাম পার মোল, তাই না? একক আসলে লেখা লাগে না, সমস্যা নেই, তোমাদের লেভেলে একক না লিখলে কাটে না। কলেজে ওইটা তখন ঝামেলা হবে, তখন গ্রাম পার মোল লিখতে হয়, এখন লেখা লাগবে না, সমস্যা নেই। তো স্থূল সংকেতের ভর 13 তুমি জানো। এখন তোমাকে যদি আমি বলে দিই যে আমার যে আণবিক সংকেত আছে সেটার ভর হচ্ছে 78, তাহলে তুমি কি বলতে পারবে আণবিক সংকেতটা কি? একটু চিন্তা করো। আমি তোমাকে বলে দিয়েছি আণবিক ভরটা 78, আণবিক ভরটা হচ্ছে 78। এবার তোমাকে বললাম যে আণবিক সংকেত কি, এখান থেকে তুমি বললো যে আণবিক সংকেত কি। আগের স্লাইডে তোমাকে কি বোঝাইছি বলো তো? তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা কিন্তু অলরেডি অ্যান্সার করে ফেলেছো, তাই না? কেমনে করেছো বলো তো? তুমি স্থূল সংকেতের ভর কত পেয়েছো, 13 গুণ, আণবিক ভর কত পেয়েছো 78। একটু ক্যালকুলেটর চেপে দেখো, এটার সাথে 6 গুণ করলে কিন্তু 78 আসে। বুঝতে পারছো? এই যে বেনজিনের ক্ষেত্রে আমরা যে কাজ করছিলাম, বেনজিনের এই ভরটা পাইছিলাম না 78, আর স্থূল সংকেতের ভর পাইছিলাম 13। আর হিসাব করে আমরা দেখলাম 78 ভাগ 13 করলে 6 হয়। আর বেনজিনটাও কিন্তু এই সংকেতের কিন্তু 6 গুণ। এই পুরো সংকেতের এখানে 1 আছে, এখানে 1 আছে, পুরো জিনিসটাকে তুমি 6 দিয়ে গুণ করে দাও, মানে কার্বনকেও তুমি 6 দিয়ে গুণ করছো, হাইড্রোজেনও 6 দিয়ে গুণ করছো, মানে সংকেতের মধ্যে যত পরমাণু আছে সবাইকে তুমি যদি 6 দিয়ে গুণ করে দাও তাহলে তো এই জিনিস পাবা। আর এই 6 তুমি কেমনে পাচ্ছ দেখো তো। এই যে আণবিক সংকেত, এই সংকেতের যে ভর আর স্থূল সংকেত এটার যে ভর, এই দুটোকে ভাগ করে পেয়ে যাচ্ছ না? তাহলে তুমি কি করবা বলো তো? মূলত
তোমার যে 78 দেওয়া আছে আর তুমি যে পেয়েছো স্থূল সংকেতের ভর, এটা কিন্তু নির্ণয় করা তোমার কাজ। এই 13টা নির্ণয় করা তোমার কাজ, এই 78 এটা কিন্তু দেওয়া থাকবে, বুঝতে পারছো? এটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এই 78কে তুমি 13 দিয়ে অবশ্যই ভাগ করবা, ভাগ করে তুমি দেখছো 6 আসছে। তার মানে কি আসল সংকেতটা কি? আসল সংকেতই তো আণবিক সংকেত, তাই না? তো আণবিক সংকেতটা তাহলে কি হবে? তুমি যে সংকেতটা পেয়েছো সেটার 6 গুণ, তুমি সংকেত কি পেয়েছো CH, এই পুরোটুকুর সাথে 6 দিয়ে গুণ হবে, মানে এখানে এভাবে লিখে সমস্যা নেই। এটার পরে তুমি লিখে দিয়েছো C6 A6, এটাই তোমার উত্তর না? খুব সুন্দর লাগছে না জিনিসটা? মানে কত সহজে তুমি বুঝে গেলে। আসলে আমরা মুখস্থ করি, আমরা একটা সংখ্যা ধরে নিই n, n সমান আমরা কি ধরি? আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, মানে উপরে আমরা এই জিনিস লিখি। বইতে দেখবো একটা নিয়ম আছে, আমি বইয়ে নিয়ে গিয়ে দেখাই একবার তোমার। দেখো তোমার এখানে তুমি যে স্থূল সংকেত বের করলে, এরপরে দেখো শতকরা সংযুক্তি থেকে যোগের আণবিক সংকেত। শতকরা সংযুক্তি থেকে আসলে আণবিক সংকেত বের করা যায় না, তুমি আসলে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেতটা বের করো, এরপর ওই স্থূল সংকেত থেকে তুমি আণবিক সংকেত বের করো, বুঝতে পারছো? তো দেখো এখানে একটা সংখ্যা তোমার দিয়ে দিয়েছে, এই যে n, n সমান কি? যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। এটা বের করে তুমি n এর মানটা বের করো। দেখো এখানে এই যে বেনজিন দিয়ে বুঝাইছে, এখানে n দিয়ে যৌগের আণবিক ভর বা স্থূল সংকেতের ভর 78/13, দেখো 6 পেয়েছে, এরপরে গুণ করে দিয়ে C6H6 হয়েছে। তুমি কিন্তু কিছুই বুঝবা না বই পড়ে, কিন্তু আমি তোমাকে কিন্তু বুঝিয়ে দিলাম যে C6H6 পুরো জিনিসটা আছে CH এর 6 গুণ, তাহলে এর ভরটাও এর ভরের 6 গুণ হবে। তো তুমি যদি এটার ভর মানে এই যৌগের আণবিক ভর ভাগ স্থূল সংকেতের ভর এটা যদি করো, তাহলে তুমি অবশ্যই 6 পাবে, এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই 6 দিয়ে তুমি যদি এটাকে গুণ করে দাও, তাহলে তুমি এই স্থূল সংকেত থেকে আসল আণবিক সংকেতটা পেয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখান থেকে আমার তাহলে আর বলার কিছু নেই। তার মানে আণবিক সংকেত বের করার ম্যাথ কিন্তু কিছুই না। তোমার কি দেওয়া থাকবে? তোমার ধরে দেওয়া থাকবে যে কার্বন তোমার কাছে আছে 92.3%, হাইড্রোজেন তোমার দেওয়া থাকবে 7.7%। এখান থেকে তো তুমি অ্যাটলিস্ট স্থূল সংকেতটা তো বের করতে পারবা, তাই না? কিন্তু এর সাথে যদি তোমাকে বলে দিই যে আণবিক ভর মানে এটা দিয়ে গঠিত যে যৌগ সেটার আণবিক ভর হচ্ছে 78, তাহলে তুমি কিন্তু আণবিক সংকেতটা বের করে ফেলতে পারবে। কেমনে করবা? এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে না, এই পার্সেন্টেজ গুলো ইউজ করে তুমি স্থূল সংকেত বের করবা। স্থূল সংকেত, আর এই স্থূল সংকেত আর এই যে আণবিক ভর এটা ব্যবহার করে তুমি এবার আণবিক সংকেতটা বের করতে পারবে। কারণ কি স্থূল সংকেতের ভর তুমি পাবা না, স্থূল সংকেতের ভর কত এখান থেকে করে তো তুমি পেয়েছো CH এর স্থূল সংকেতের ভর 13, আর এটা তোমার আণবিক ভর প্রশ্নে দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া থাকতে হবে। যদি দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে 78, তো তুমি 78কে এই 13 দিয়ে ভাগ করে তুমি দেখছো 6, তাহলে এটার যেই এখান থেকে তুমি যে স্থূল সংকেত পাবা CH পুরোটুকুর সাথে 6 দিয়ে গুণ করবা। একই কথা আমি অনেকবার অনেক দিক থেকে রিপিট করলাম যাতে তোমার মাথায় একদম গেঁথে যায়। আশা করি বোঝা গিয়েছে। এবার বাকিটা তুমি করতে পারবা। তোমার এখানে বইতে যত রকম প্রশ্ন আছে সবই তুমি করতে পারবে এখান থেকে। বইতে একটাই প্রবলেম দেওয়া আছে। এবার আণবিক সংকেত থেকে স্থূল সংকেত এটা কেমনে বের করবে? এটা কিন্তু একদম কমন সেন্স। দেখো এখানে বলা আছে কোন যৌগের আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করা যায়। গ্লুকোজ এই উদাহরণ দিয়ে দেখাইছে, আমি তোমাকে বই পড়তে দেবো না এখনই। দেখো C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ, মনে রাখবো এটা হচ্ছে গ্লুকোজ। এটা কি সংকেত বলো তো? এটা কিন্তু আণবিক সংকেত। হ্যাঁ, আমি এখান থেকে লিখে দিই আণবিক সংকেত। হ্যাঁ, আরে আচ্ছা ভালোভাবে লিখি, সমস্যা নেই। নতুন স্লাইডে লিখি। এখানে কি? এখানে হচ্ছে আণবিক সংকেত থেকে কেমনে স্থূল সংকেত বের করতে হয়। আণবিক সংকেত থেকে তুমি কেমনে স্থূল সংকেত বের করবে, এটা কিন্তু তুমি অলরেডি পারো, বুঝতে পারছো? আমি তোমাকে প্রশ্ন দিলে তুমি উত্তর করে ফেলবা না, তুমি জানো না যে তুমি অলরেডি এটা পারো। আণবিক সংকেত থেকে, আচ্ছা বানান ভুল করেছি, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত, এটা যে আমি তোমাকে শিখাবো এটা আসলে শিখানোর কিছু নেই। দেখো তুমি অলরেডি এটা পারো। দেখো কি উদাহরণের জন্য দিছিলাম? গ্লুকোজ, তাই না? তো গ্লুকোজ কি ছিল? C6H12O6, এটা না? এটা কি আণবিক সংকেত না? এটা হচ্ছে আণবিক সংকেত। এটা স্থূল সংকেত কি হবে তুমি বলো তো? তুমি জানো না যে তুমি পারো, কিন্তু তুমি পারো। দেখো তো কি হবে, বলো একটু চিন্তা করে বলো। এটা হচ্ছে CH2O, এমন না? কেমনে করলাম? স্থূল সংকেত মানে কি? অনুপাতটা, মানে সবচেয়ে সরল অনুপাত। যদি একটু লিখে দিই, এটা হচ্ছে সবচেয়ে, তোমরা কিন্তু জানো স্থূল সংকেত কি, সবচেয়ে সরল অনুপাত। অনুপাত নিতে হবে, সবচেয়ে সরল অনুপাত নিতে হবে, তাই তো?
সবচেয়ে সরল অনুপাত যদি তুমি নিয়ে ফেলো তাহলে কি হবে? সবচেয়ে সরল অনুপাত নেওয়া মানে কি বলো তো? সরল করা মানে কি? 6:12:6 এটাকে কাটাকাটি করা। সবচেয়ে সরল করলে এটা হয় 6 দিয়ে কাটলে 1:2:1 হয়। তাহলে আর তোমাদের বলতে হবে কিছু? বলো, তুমি কিন্তু অলরেডি পারো এটা, তাই না? তুমি কাটাকাটি করার পরে তুমি পেয়ে যাচ্ছ কার্বন হচ্ছে একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। এটা বলার কিছু নেই। আণবিক সংখ্যা থেকে স্থূল সংখ্যা করার জন্য যে অনুপাতটা তুমি পাবা প্রত্যেকটা পরমাণু, সেটাকে সরল করে দিবা, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে যে কথা বলা রয়েছে খুব সুন্দর মতো বুঝে যাবা। বইটা অবশ্যই পড়তে হবে। বই পড়লে তুমি বুঝতে পারবা যে ভাই আমি যা পড়াচ্ছি সেটা আসলে কাজে লাগছে তোমার। বই না পড়লে তুমি বুঝতে পারবা না। এখানে বেনজিনটা দেওয়া হয়েছে C6H6। কার্বন সংখ্যাকে বেনজিনের কার্বন আর হাইড্রোজেনের পরমাণু সংখ্যাকে 6 দ্বারা ভাগ করা যায়, অতএব স্থূল সংখ্যা C1H1 বা CH। এটা তো তুমি জানো, এখানে আর বলার কিছু নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে আমরা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব। এটা আমারই একটু ভালো মতো শিখে নিতে হবে যে কেমনে তোমাদের বুঝাবো। মানে কিছু কিছু জিনিস আছে নিজে পারা যায়, কিন্তু অন্যজনকে বোঝানো একটু কষ্ট। বুঝতে পারছো? তো এগুলো ভালো মতো আশা করি তোমরা যেহেতু টেনে পড়ো, এটুকু কমন বিষয় তো তোমাদের জানা উচিত, তাই না? কেমনে বিক্রিয়া করতে হয়, কেমনে সমতা করতে হয়। এরপরে তোমরা যদি কেউ না পারো অবশ্যই শিখাবো। তো পরের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। তো এই ভিডিওতে যা যা শিখালাম, দেখো তোমার পরীক্ষায় পারার জন্য পড়া এক জিনিস, আর খুব সুন্দর মতো বুঝে পড়া এক জিনিস। পরীক্ষায় পারার মতো পড়া বলতে গেলে তোমার মূলত এটা, এই যে নিয়ম মুখস্থ করো, ওই প্রশ্ন সলভ করো, শেষ। কিন্তু তোমাদেরকে যে জিনিসটা আমি বুঝিয়ে দিলাম, তোমার আর কখনো ভুল হওয়া উচিত না। বুঝতে পারছো? এরপরে যে জিনিসগুলো দেখালাম এগুলো তো খুবই সহজ ছিল। মানে এই একটা জিনিস যে আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংখ্যাদের ভর করলে একটা সংখ্যা পাও, সেই সংখ্যা দিয়ে পুরো সংখ্যাকে গুণ করতে হয়। এই জিনিসটাই দেখবে যে 90% মানুষ বোঝে না। তো তোমরা যারা ক্লাসটা করছো, আমার ক্লাসে বেশি ভিউ হয় না, কিন্তু যে কয়জনই হয় তারা খুব ভালো মতো আশা করি শিখতে পারছো। তোমরা একটু কমেন্টে জানাতে পারো যে তোমরা ভালো মতো শিখতে পারছো কিনা। তো এই ভিডিওটা বেশি দেরি করছি না, অনেক লম্বা হয়ে গেছে। তো থ্যাংক ইউ। পরে ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে অবশ্যই তোমাদের প্রয়োজনীয় জিনিসপাতি দেওয়া হবে। অবশ্যই তোমরা আইসিটি বলো অথবা ফিজিক্স, কেমিস্ট্রি যাই বলো, সবকিছু দেওয়া হবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর পরে ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।